দেখো অঙ্ক কি ছিল, এ এবং বি এর কাছে ক টাকা, সোজা অঙ্ক একদম। দেখো এ এবং বি এর কাছে ক টাকা আছে, 158 টাকা। এ ও বি এর কাছে মোট যত টাকা আছে, সি এর কাছে তার থেকে 101 টাকা কম। তাহলে সির কাছে কত আছে? 101 টাকা বাদ দিলে কত হয়ে যাবে? 57 টাকা। তারপরে আবার বলছে কি, বি এর কাছে সি এর থেকে 23 টাকা বেশি। তাহলে বি এর কাছে সি এর থেকে যদি 23 টাকা বেশি হয়, 23 যোগ করলে কত হচ্ছে? 80 হচ্ছে। তাহলে এর কাছে কত থাকবে? দেখো এখানে বলে দিয়েছিল কি, এ আর বি মিলে 158। তাহলে 158 থেকে 80টা যদি বাদ দিই, কারটা পড়ে থাকবে বলো? তাহলে কত হয়ে যাবে? অপশন বি। এই অঙ্কটা করে 10 সেকেন্ডে সময় লাগবে না। এটা তো বাচ্চাদের অঙ্ক, এটা শুধু যোগ বিয়োগের খেলা। যারা পারোনি তাদের কি বলবো, হরির নাম দাও তাদের নামে। 2 দাগ দেখো, এটাও তো সোজা, এটা তো পেন ধরা লাগবে এই অঙ্কটা। পেন ধরা লাগবে আগে বলো। তোমাদের আমি এতবার বলেছি যে কি, এখানে কি যখন ঘন বলেছে, কি বলেছে? পূর্ণ ঘন। ঘন মানে কি? 3টে শূন্য থাকতে হবে। স্কোয়ার মানে 2 শূন্য তাহলে একটা শূন্যর ঘাটতি আছে। আর 216 কি? 216 নিজেই তো একটা কিউব। কার কিউব? সাইয়ের কিউব। এবার এটা যদি মুখস্থ না থাকে তাহলে তো আর কিছু করার নেই আমার। তার মানে একটা শূন্য মানে কি, 10 লাগবে নিশ্চয়ই। অপশন বি। অঙ্ক হলো এটা। এটা কে বুঝতে পারবি? বেশি প্রেশার নিচ্ছ, বেশি প্র্যাকটিসের অভাব। প্র্যাকটিসের অভাব। 216 দেখো কি, 6-এর কিউব হয়। আর 100, আর একটা শূন্য দিলে কি 10-এর কিউব হয়ে যায়। তাহলে আর একটা শূন্য মানে কি, আর 10-এর অভাব, আর একটা 10-এর অভাব। তাহলে অ্যান্সার অপশন বি। নেক্সট, ভীষণ প্র্যাকটিস করতে হবে গো। চাকরি পেতে গেলে প্রচুর প্র্যাকটিস করতে হয়, রাত দিন এসব ভুলে যেতে হবে। একটি সংখ্যাকে প্রথমে 10% কমানোর পর 10% বাড়ানো হলে তো জানো, তো তার ফলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটি মূল সংখ্যা থেকে 50 কম। তার মানে কি, একটা সংখ্যা আছে, মূল সংখ্যা কি আছে আমরা জানি না। মূল সংখ্যা এক্স ধরে নাও, 10% কমালে মানে কি 9-10, তাই তো? এগুলো ছোটবেলাকার জিনিস, আর শেখাবো না, প্রথমে শিখিয়েছি। 10% বাড়ালে মানে কি 11-10। ফ্র্যাকশন ভ্যালু করেছে কিন্তু, 1-10, 1 কমেছে, 9-10 হয়ে গেছে। 1-10-এ সেখানে 1 বেড়েছে, মানে এটা সমান সমান কত এসছে? 50 এসছে। এই তো গল্প, তাই তো? এই গল্প, তাই না? এর এইসব না, কিন্তু এরকম ভাবে করবে না অঙ্ক। এটা এক্স ধরে করার দরকারও নেই। আরে বাবা, আরে বাবা, কথা বলতে কি লেটে লেটে আসছে, যাই হোক। আরে বাবা, এত কথা বললে হবে না। এত কথা বললে হবে না, বস। একটু ঠান্ডা হোক। কনসেপ্ট দেখাচ্ছিলাম ওটা আমি, যাই হোক। একটি সংখ্যাকে প্রথম 10% কমানোর পর 10% বাড়ালে, 10% কমালে মানে কি 90% হলো। তারপরে সেই সংখ্যাটাকে আবার কি করছো তুমি? 10% বাড়াচ্ছ। 10% বাড়াচ্ছ মানে কত হচ্ছে? 10% বাড়াচ্ছ মানে কত হবে? কি 99 হবে। হুম। তার ফলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটি মূল সংখ্যার থেকে 99 কম। তো মূল সংখ্যা আমরা 100 ধরেছিলাম, সেখানে কত কম? 50 কম বলেছে। আমরা বলছি কত কম, দেখো যেটা পেয়েছি 1 কম। তাহলে 1-এর ভ্যালু 50, তাহলে 100-এর ভ্যালু কত হবে? 5000 হবে। অপশন বি, এইভাবে করবে। হুম। নেক্সট, একজন বিক্রেতা গ্রাহকদের লিখিত মূল্যের উপর 10% ছাড় দেওয়ার পরেও 26% লাভ করে। সেই জিনিসটির লিখিত মূল্য 280 টাকা, সেটির উৎপাদন ব্যয় কত? উৎপাদন ব্যয় মানেই কিন্তু হচ্ছে কস্ট প্রাইস। কস্ট প্রাইস মানেই সেটা কিন্তু ক্রয় মূল্য। তাহলে কি বলছে? একজন বিক্রেতা গ্রাহকদের লিখিত মূল্য মানে ধার্য মূল্য বা 10% ছাড় দিল। তাহলে 100 টাকা যদি ধার্য মূল্য হয়, 10% ছাড় দেবো মানে কত বলো? 90 হলো। ঠিক। ছাড় দেওয়ার পরেও 26% লাভ হয়। আর 26% লাভ মানে কি? তাহলে এইখানে একটা জিনিস দেখো, এখানে এইভাবে করার দরকার নেই, আমরা ইজিলি করতে পারি। কি হবে? কারণ এখানে আমার লিখিত মূল্য দিয়ে দিয়েছে, সোজা হিসেব। লিখিত মূল্য দিয়ে দিয়েছে। তাহলে 280 টাকা যদি আমার লিখিত মূল্য হয়, এটা আমার লিখিত মূল্য। তার উপরে ছাড় দিচ্ছি, কত ছাড় দিচ্ছি? যেটা 10% ছাড়। তাহলে 10% ছাড় মানে কত পার্সেন্ট নিচ্ছি, মানে বিক্রি করছি ক টাকায় বলো?
10 টাকা জিনিসটা তাই তো, 9-10 বিক্রি করছি আমরা, ঠিক তো? কথা বলতে হবে, না হলে কিন্তু শেখা যাবে না অঙ্ক। তাহলে কত হচ্ছে এখানে? তাহলে এখানে কত হচ্ছে? 200। তাহলে বিক্রয় মূল্য আসলো 252। এবার তুমি 26% লাভ করছো, তাহলে ক্রয় মূল্যের উপরে লাভ হয় কত টাকা? লাভ হয় 26%। 26% মানে কত? 126%। তাই তো, বিক্রি করছো। তাহলে 100% মানে কত? বললেই অ্যান্সার। 126 ডবল দেখতে পাচ্ছেন, ডবল রয়েছে, তাহলে সমান সমান 200 টাকা, অপশন বি। সোজা হয়ে বেরিয়ে যাবে একদম। ঠিক আছে, প্রথমে কি করলাম, এখান থেকে আমি বিক্রয় মূল্য বের করে নিলাম, যে 280 টাকার 10% ছাড় দিলে আমার দাম, তাহলে বিক্রি করছি ক টাকা দামে? আমি বিক্রি করছি 252 টাকা দামে। সেখানে আমার বলছে 26% লাভে বিক্রি হয়েছে, তাহলে ক্রয় মূল্য যা ছিল তার থেকে 26% লাভ, তার মানে 126-এ বিক্রি করেছি আমি 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে 126-এর ভ্যালু হচ্ছে 252, তাহলে 100-র ভ্যালু কত করলেই চলে আসবে ক্রয় মূল্য। নেক্সট, ছোটবেলাকার অঙ্ক, মানে একদম প্রথমের দিকে সব ইজি ইজি করে দিয়ে এসেছি, এখন আর বোঝানোর কিছু নেই, কিন্তু তাও তোমরা পারছো না, ল্যাক অফ প্র্যাকটিস। একটি বস্তুর ধার্য মূল্য 240 টাকা, বস্তুর উপর পর্যায়ক্রমিক 10%, 5% ছাড় দেওয়ার পর বস্তুর বিক্রয় মূল্য কত? কিছুই না, 240 টাকা ধার্য মূল্য, 10% ছাড় দিচ্ছ, তাহলে কত পার্সেন্ট নিচ্ছ? 90%। এই 90% ইন্টু, তারপর আর 5% ছাড় দিচ্ছ, নিচ্ছ কত পার্সেন্ট? 95%। তো এটাকে আমরা শর্টকাট লেখার চেষ্টা করি, যেটা তোমরা বুঝতে পারো না। যাই হোক, কোনো ব্যাপার না, দুটো আউট করে দিলাম। এবার দেখো, এইখানে দেখো দেখা মাত্র অ্যান্সার করতে হবে, কি করে করবো তাহলে? এবার এই পর্যন্ত করে আর করবো না, কি করে করবো তাহলে? দেখো এখানে আছে কি, দেখো 4 নং 36, তারপর 5 ছক কত আসছে? এবার এটাকে তুমি কাটাকুটি করলে করো, না করলে না করো, কোনো ব্যাপার না। তুমি কেটে ছোট করে নেওয়া যাচ্ছে, যেমন ছোট করে নেও। কোথায় ছোট করে নেওয়া যাচ্ছে দেখো, 5×9=95, আর এখানে কত আসছে? 5×100, তাই না? এখানে 10×2=20, 12×2=24, এই জন্য করে নিলাম, ছোট করা যাচ্ছে। এইবার দেখো 10 দিয়ে ভাগ করা খুব সোজা, একটা আগে দশমিক দিয়ে দেবো। দেখো তাহলে এখানে 9 আছে, ঠিক, আর এখানে 9 আছে কেউ ঘর, আর এখানে 2 আছে, তাহলে গুণ করলে কত হবে? গুণ করো, শেষে কত আসছে? 2। সেই 2কে যদি 10 দিয়ে ভাগ করো, এই 0.2 হবে। তাহলে 0.2 কোনটা আছে? দেখো এই শূন্য দাম নেই কিন্তু, 0.2 কোনটায় আছে? এইটা আছে, অপশন ডি। এইগুলো শিখতে হবে। তুমি গুণ করো করো, কোনো অসুবিধা নেই, গুণ করে দেখবো এইটা আসবে, গুণ করে এটা আসবে, 1 টাকা দশমিক এইটা। নেক্সট, এবার এটা দেখো, এত সোজা অঙ্ক, করিয়েছি আগেও, এই টাইপ তো করাচ্ছি ইদানিং। তাহলে খুব, ওই যে 1 ভাগে 1 টাকা 50 পয়সা 25 পয়সার কয়েনের অনুপাত রয়েছে, তো কয়েনের অনুপাত থেকে কিসের অনুপাত আনতে হবে আমাদের? টাকা থাকবে, এই টাকার অনুপাত আনো। তাহলে 8টা 1 টাকার কয়েন আছে, মানে 8 টাকায় আছে, ঠিক। তারপরে দেখো বলছে কি 50 পয়সা 9টা আছে, মানে কি ক টাকা আছে? 9কে 2 দিয়ে ভাগ করবো, কারণ দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয়, তাই। তারপরে দেখো রয়েছে কি 11টা 25 পয়সা, কয় দিয়ে ভাগ করবো? 4 দিয়ে, কারণ 4টে 25 পয়সা মিলে 1 টাকা। এবার এটা এলসিএম করলে কত আসবে? মুখে মুখে করে ফেলবা, 2 আর 4 এলসিএম করো 4, এর সঙ্গে তো কিছু নেই, তাহলে এখানে 32 হয়ে যাবে 4টা। এখানে 2 আছে, এলসিএম সেই 4কে যদি ভাগ করি 2 দিয়ে, তো 2×2 = 4, সেই 2 কি 9-এর 9×2 = 18 হয়ে যাবে। সিমিলারলি তাহলে এখানে 11 4 আছে, তাহলে 11ই হবে। এটাকে যোগ করলে কত হচ্ছে? 18, 32, 50, 11, 61। তো এখানে যখনই চলে আসবে, এগুলো মুখে মুখে আর করা তো দরকার হবে না, 61 যখনই চলে আসবে তোমার তো দেখেই বুঝতে পারছো যে ডবল আছে, 2 গুণ আছে। অ্যান্সার কি চাইছে? 1 টাকার কয়েন করা, তাহলে এটা সোজা করে দিয়েছে। 32 টাকা হয়েছে, আমরা বলছি 64 টাকা। তাহলে এবার বলো, 64 টাকার মধ্যে 1 টাকার কয়েন যদি থাকে সব কটা, তাহলে কটা কয়েন থাকবে? 64টাই কয়েন থাকবে 1 টাকার। অ্যান্সার অপশন সি। এগুলো বোঝানো কিছুই নেই। নেক্সট দেখো, 7 বছর আগে এক ব্যক্তির বয়স তার ছেলের বয়সের 5 গুণ। তো আমরা করি, দেখো 5 বছর আগে কি বলছে, একজনের বয়স তার ছেলের বয়সের, তাহলে এটা যদি সন হয়, একটা ফাদার, হুম, তাহলে কি 1 থাকলে 5 ছিল, ঠিক আছে। এটা কি 5 বছর আগের ঘটনা বলছে, এখানে 5 ইয়ার আগে, এটা হচ্ছে বর্তমান। আর এখান থেকে আবার বলছে 2 বছর পরে, তাহলে আরো 2 এখানে,
2 বছর পরে ওটা নাকি 3 গুণ হয়ে গেছে, মানে ছেলের থেকে 3 গুণ, মানে 1:3 হয়ে গেল। বর্তমানে তার ছেলেরা বয়সের রেশিও কত, তো কি করবে? আমরা জানি এই যে ডিফারেন্স এখানে কত 5 আর এখানে 2, টোটাল 7। 7-এর যে ডিফারেন্স, তো এখানেও ডিফারেন্স তো সেম আসা উচিত, কিন্তু সেম কি আছে? আছে? নেই। তার জন্য আমরা কি করবো? সেম করার জন্য কি করতে হবে? ডিফারেন্স বের করতে হবে। এখানে ডিফারেন্স 2, এখানে ডিফারেন্স কত? 4। কি করবে? এই ডিফারেন্স যে কাটাকুটি যায় কেটে দেবে, কাটাকুটি গুলি কেটে দিতে হয়। দেখি 2 দিয়ে কাটা যাচ্ছে, 2 দুগুণে 4। তাহলে এইবার যেটা আসলো এটার সঙ্গে পরের অনুপাতটা গুণ, আর এখানে কিছু নেই মানে যে অনুপাত আছে সেটাই রেখে দাও, 5:1। আর এটার সঙ্গে তাহলে 3 2 6, আর এখানে 2 1 2। ডিফারেন্স কত আসলো? 1 আসলো। এবার দেখো দুই পাশে 1 এসছে, এসে তো 1 থেকে 2 হয়েছে, আর 5 থেকে 6, 1 ডিফারেন্স। তো আমরা যেটা 1 বলছি এখানে অঙ্কে কত সেটা 5 দিয়ে 7, তাহলে আমরা যেটা 1 বলছি ওটা 7। তাহলে এই অনুপাতের ভ্যালু নেই, এবার এইটা নিয়ে কাজ করব। তাহলে 5 বছর আগে বাবার ছিল কত বছর বয়স? 7 গুণ করলে 35, আর 5 এই 7 এবার এটা ছিল কি 5 বছর আগে। তাহলে বর্তমানে যে ফিরতে গেলে আবার 5 অ্যাড করতে হবে, এটা হয়ে যাবে 40, এটা হয়ে যাবে 12। দাদা এখানে কাটাকুটি যাচ্ছে কত দিয়ে বলো? 4 10 40, 3 4 12। অ্যান্সার কত হলো দাদা? অপশন সি হলো। অঙ্ক সোজা, কিন্তু তোমরা বুঝবে, প্র্যাকটিস করবে, হয়ে যাবে। এই টাইপের অঙ্ক মানেই কি, কি বলেছিলাম মনে আছে তোমাদের? এই টাইপের অঙ্ক আসা মানে প্রথমে কি মাথায় আনতে বলেছিলাম? একদম প্রথমেই বলেছিলাম যে শূন্যগুলোকে কমাই দাও, ABC একটি ব্যবসায় এত টাকা করেছে, ঠিক আছে। আমি প্রথমেই বলেছিলাম শূন্যগুলো দেখো প্রত্যেকে শূন্য আছে, এরও 2700 টাকায় 3টে শূন্য, এরও 3টে শূন্য আছে, এরও 3টে, প্রথমেই আউট করে দাও। এবার রেশিও করো, দেখো প্রত্যেকটা কয় দিয়ে কাটছে? 9 দিয়ে কাটছে। কি রেশিও? 3 9 27, 9 9 81, সবথেকে বড় দিয়ে কাটার চেষ্টা করবো, 8 9 72, রেশিও আসলো। এবার বলছে বিল লভ্যাংশ 3600, আমরা বলছি বিল লভ্যাংশ কত? 9, কত গুণ বেশি? 4 9 36, তার মানে 4000 গুণ বেশি। অ্যান্সারে কত টাকা মোট কত লাভ হয়েছিল? এটা মোট কত হচ্ছে দেখো তো, 9 3 12 8 20, তাহলে 20 থেকে 4000 গুণ করলে কত? 8000 হয়ে যাবে, 80,000, সরি 80,000 হয়ে যাবে। এর সঙ্গে যদি আমি 4000 গুণ করি কত হবে? টোটাল শূন্য 4টে, আর 4 2 8, 80,000 আসছে। বোঝা গেল? এইসব অঙ্ক তো দেখবে আর জলের মতো উড়িয়ে দেবে। 9 দাগ দেখো কি করতে হবে, আর এখানেও রেশিও বের করবো। কিসের রেশিও? কার্যক্ষমতার রেশিও। কি করে করতে হয়? অনুপাত করতে হয়। কি করে? লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা গুণ করলেই কি পেয়ে যাবো আমরা? কার রেশিও পাবো বলেছিলাম? বলো বলো, কার্যক্ষমতার রেশিও। দেখে নাও, 8 বারং কত হয়? 96 হয়। এখানে দেখো কি, এবার তোমরা এইভাবে না রেখে তোমরা ইজি করতে পারো। কেন ইজি করতে পারো? রেশিও তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা কি করবা? 8 গুণ 12 রেখে দিলে, ইস্টু 4 গুণ 48 করে রাখলে, দেখো তোমাদের কতটা সুবিধা হয়ে যাবে। কেন দিচ্ছি এটা? তারপরে কি করলে, এটা গেল। এবার বলছে 10 জন বালকের কাজটি করতে 24 দিন, তাহলে 10 গুণ 24। দেখো দাদা এবার রেশিওতে তোমার সুবিধা কত হচ্ছে, দেখো কতটা ইজি হয়ে যাবে। তাহলে 12 দিয়ে কাটা যাচ্ছে, তুমি বুঝতে পারছো কি এখানে 4 12 48 হয়, আবার কি 12 দিয়ে 24 হয়, ঠিক। এবার দেখো 2 দিয়ে কাটছে, তুমি ডাইরেক্টলি এখানে যদি তুমি 2 দিয়ে কাটো, এই 2 আসছে, এখানে আবার 4 আসছে, আবার কাটছে, কয় দিয়ে কাটছে? কয় দিয়ে কাটছে? 2 দিয়ে। এই 2 দিয়ে কাটছে, সরি এখানে 5 হবে, 5 দিয়ে 10, এটা চেঞ্জ করি সুবিধা হবে। তাহলে এখানে 5 দুগুণে 10 এলো, এখানে 2 কেটে গেল 2 দিয়ে, আর এখানে এই এলো। আলটিমেটলি কি এলো? 2:4:5 এলো আমার রেশিও। অঙ্ক তো হয়ে গেছে। এবার কিসের রেশিও? এটা কার্যক্ষমতা রেশিও। কিসের রেশিও? কার্যক্ষমতা রেশিও। তাই এলো। এটা কিসের রেশিও এলো? এবার এটাকে কার্যক্ষমতা আনতে গেলে কি হলো? এটা কি সময়, এটা 8 জন লোকে 12 দিন করে করেছে, তাই 8টা লোকে কতদিনে টোটাল কত সময় কাজ করলো, এটা সময় এলো। একে এলসিএম করতে হবে। কি করতে হবে? এলসিএম করতে হবে। বুঝা গেল? এই কি করতে হবে বলো বলো? এলসিএম করতে হবে।
এলসিএম যদি আবার এরকম থাকতো, দুটো থাকতো, তখন কি তো উল্টে দিতাম, দিলে ওদের কার্যক্ষমতা রেশিও পেয়ে যায়। দুইজন না, দেখেন তিনজন, তাহলে কি করতে হয়, এলসিএম করতে হয়। এলসিএম করলে কি হয়ে যাবে, তাহলে 5, 4 আর 2 এলসিএম কত, 20। তাহলে সেক্ষেত্রে 20কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 20কে 2 দিয়ে ভাগ করলে 10 হয়ে যাবে, 20কে 4 দিয়ে ভাগ করলে 5 হয়ে যাবে, আর এই 4 হয়ে গেল। ব্যাস, এগুলো আসলে কি এক একজনের কার্যক্ষমতার রেশিও। তাহলে কি বলছে, 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে। তাহলে মোট কাজটা বের করতে গেলে কি করতে হবে, যে 8 জন লোক, তাহলে একজন লোক যদি 10 করে, 8 জন লোক কত করবে, 80 করবে, ইন্টু কয়দিন কাজ করেছে, 12 দিন, তাহলে গুণ 12। এটা আসলে কি টোটাল কাজ। তুমি এটা ধরেও করতে পারো, 4 জন মহিলা ধরেও করতে পারো, দেখো 4 জন মহিলা ধরলেও তোমার সেই একই আসবে গুণ করে, ঠিক আছে। বা তুমি 10 জন বালক ধরলেও কিন্তু কাজ একই আসবে। কিন্তু প্রথমে যেটা আমি সেটা ধরেই করছি। এইবার পরে কি বলছে, 10 জন লোক, আচ্ছা 10 জন লোক কি করবে একদিনে, 10 কে 100 কাজ করবে, ঠিক। তারপরে 4 জন মহিলা কত করবে একদিনে, 4 5 20 করবে। তারপরে 10 জন বালক কত করবে, টোটালি এরা একদিনে কত করছে, 160 ইউনিট করছে। তাহলে এরা একসঙ্গে যদি করে তাহলে প্রত্যেক দিন কত করবে, 160। মোট কাজটাকে প্রত্যেক দিনের কাজ দিয়ে ভাগ করো, অ্যান্সার পেয়ে যাব। দাদা 80 দুগুণে 160, আর 6 2 12, অ্যান্সার এলো কত, অপশন ডি, 6 অ্যান্সার। ঠিক আছে, সুন্দরভাবে করবে এইগুলো, মাথা ঠান্ডা করে। তারপরে দেখো কি রয়েছে, দয় দাগ দাদা কি বলছে, খুব সোজা অঙ্ক। একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল এত বর্গমিটার হলে তার কর্ণের দৈর্ঘ্য কত। দেখো অঙ্কটা একটুখানি কিভাবে কনসেপ্ট দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো, বলে দাদা এমনও ভাবা যায়, এমন ভাবনাটাও আনা যায়। জানি না তোমাদের অনেকে জানো হয়তো এই সিস্টেমটা, সূত্র করে জানো, কিন্তু সূত্রকে আবিষ্কার করাও শিখতে হবে মাঝে মধ্যে। আচ্ছা, এটা কি কর্ণ, আচ্ছা বর্গক্ষেত্রকে কি বলি আমরা, বর্গক্ষেত্র কি, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কি হয়, সমান হয়। এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান হলে কি, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এই দরকার নেই। যদি আমরা যে কোনো একটা পাশ নিই তাহলে এটা কি হলো, ত্রিভুজ হলো। এটা কি লম্ব, এটা ভূমি, আর এটা, তাহলে আমরা বলতে পারি না অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বলতে পারি, বলতে পারি তো। এইবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, আর বর্গক্ষেত্র আর দৈর্ঘ্য খুঁজছে, এ স্কয়ার বা বাহু গুণ বাহু। তার মানে কি, এটা যদি লম্ব হয় এও এ এর স্কয়ার, এটা যদি ভূমি হয় এও এ স্কয়ার, তার মানে অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কি, তাহলে লম্ব স্কয়ার ও যায় এখানে, ভূমিও তাই। তাহলে এর স্কয়ার মানে কত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 650, তাই তো। অতি স্কয়ার ইকুয়াল তার মানে কি, এর ডবল, এখানেও একটা স্কয়ার, ভূমিরও স্কয়ার, তার মানে কি দুটো যোগফল। একটা যোগফল, এখানে এ স্কয়ার তো যোগফল দেওয়া আছে, তাহলে যোগফল করলে কত হবে, 6050 কে ডবল করলে, বলো ভাই 12100। বলতে কি হচ্ছে, ভয় লাগছে বলতে। এবার শুধু অতিভুজ সমান সমান কত আসবে, 121 কার রুট, 11-র রুট করে দাও, এই স্কোয়ারটা উপরে রুট হয়ে যায়। আর 100 কার 10-এ, তার মানে 110, অপশানে। সূত্র মনে মনে হয়ে যায়, অঙ্কটা কিচ্ছু নেই। এই টাইপের অঙ্ক যখন থাকবে, এবার ক্ষেত্রফল দেওয়া থাকবে বর্গক্ষেত্রের, যখন কর্ণ করবা কি করবা, এই দুটোকে একে ডবল করে দাও, হয়ে গেল, একে রুট করে দাও, অ্যান্সার বেরিয়ে এলো। এই হচ্ছে শর্টকাট, কিন্তু ভেতরে এতগুলো কনসেপ্ট ছিল। তো দেখা মাত্র অ্যান্সার করা যায় এগুলো, 5 সেকেন্ড লাগবে, কিন্তু তার জন্য আগে প্র্যাকটিস করতে হবে। এটা বলো, এটা তো সোজা। এই টাইপের অঙ্ক মানে ঘন্টায় গতিবেগ বের করে ফেলো। বলছি স্থিরে একটি নৌকার বেগ 12 কিলোমিটার ঘন্টা, স্রোতের অনুকূলে নৌকাটি কোন স্থানে গিয়ে তার দ্বিগুণ সময়ে ফিরে আসে। চলো বাবা, তাহলে অনুকূল আর প্রতিকূল, সময়টা বলে দিয়েছে। সময়ের রশি কি বলছে,
এক যদি যায় দ্বিগুণ সময়ে ফিরবে, অবশ্যই অনুকূলে কম সময় লাগে, প্রতিকূলে বেশি সময়। এবার গতিবেগটা বের করার নিয়ম কি, এর উল্টো, কারণ সময়ের উল্টো গতিবেগ। ব্যাস, দুই হচ্ছে অনুকূলে। বলছে স্থির জলের বেগ 12, কিন্তু আমাদের হিসেবে কত আসছে স্থির বেগ জলে, কত আসছে আমাদের হিসেবে? 1 আসছে। বাবারে, কি শিখেছো তোমরা সব, এই শিখেছো? ভাই, ভাই এটা অনুকূল, এটা প্রতিকূল। তাহলে প্রতিকূল থেকে স্থির বের করার সূত্র কি, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। এই 3/2, ঠিক আছে? 3/2 কে তুমি ডাইরেক্টলি কি লিখতে পারো, এই আসলো 3/2। চেয়েছে কি, স্রোতের গতিবেগ ঘন্টায় কত, তাই তো? যাই হোক, এটাকে 3/2 না রেখে তুমি একটা কাজ করতে পারো, যে হচ্ছে, না করতে পারো, কোনো ব্যাপার না। 3/2 মানে কি বলতো, 12। এই দুইটা কি হয়, উপরে গুণ হয়ে যায়। 3 4 12, 8। কত? 8। তাহলে আমাদের থেকে কত গুণ বেশি? আমাদের থেকে কত গুণ বেশি বলো ভাই, কত গুণ বেশি এলো? আমাদের আমাদের হিসাবে 1.5 গুণ, 1.5 আসছিল অঙ্ক, সেটা অ্যাকচুয়ালটা পেতে গেলে কত গুণ করতে হলো, 8 গুণ হলো না? 8। তাহলে আমাদের থেকে 8, তাহলে এটা এটা কত হয়ে যাবে, 16 হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। তো অনুকূল পেলাম 16, প্রতিকূল পেলাম 8। একে যদি এবার স্রোতের বেগ বের করা সোজা হয়ে যাবে না তখন, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তার মানে 8/2। 16 থেকে 8 বাদ দিলে 8 হয়, তাই 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার হয়। বুঝতে পেরেছো? তখন তোমার এই হাফের ক্যালকুলেশন করা লাগবে না। এটা ক্লিয়ার হয়েছে? হ্যালো? না হলে চঞ্চল ঘোষের অঙ্ক করো না, চঞ্চল ঘোষের এরকম টাইপের অঙ্ক দেয়, ভাই লেভেল। আচ্ছা, এটা কত হবে? এ তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এর আগেও আমি আমার প্র্যাকটিস সেটে অনেকবার দিয়েছি অঙ্কটা। বলো। এটা ভাঙলে দেখলেই বোঝা যাচ্ছে রে ভাই, এটা হচ্ছে 22 তো সমষ্টি, 20 স্কোয়ার কত, একমাত্র দেখবো এই 20 ছাড়া আসবে না, 19 ধরলে অনেক কম হয়ে যাচ্ছে। 19 মানে যদি 19ও ধরি আমি, কত হচ্ছে 361, আর এদিকে কত পড়ে থাকছে 22, মানে কত, 3, 3 3 9, আসবেই না। তার মানে বোঝা হচ্ছে যে আরো বেশি যেতে হবে। 20 স্কোয়ার মানে কত, 400, কারণ 21-এর স্কোয়ার বলে আর বেশি হয়ে যাবে। 400 প্লাস 20, আর প্লাস 2, 2 এর স্কোয়ার মানে কত, 4। দেখো টোটাল 404 আসছে। এবার সংখ্যা দুটির গুণফল কত, 20 2 40। ঠিক আছে, নেক্সট। এই দেখো, এই অঙ্কটা কি করতে হবে, সোজা অঙ্ক। 13.17, আমি বলেছিলাম প্রত্যেকটা গুণ যখন বলবে প্রত্যেকটা বাড়ছে প্রত্যেকটা কমছে, তাহলে এই গড়টার সঙ্গে করলেই হয়ে যায়। বুঝে প্রতিটি 4 বিয়োগ করছে, তার মানে কি গড়ের থেকেও 4 করে বিয়োগ করতে হবে। যখনই প্রতিটির কথা বলবে জাস্ট গড়ের থেকে সেটা করলেই অ্যান্সার, অপশন সি অ্যান্সার। তোমাদের কনফিউশন করানোর জন্য 13.7 দিয়ে রেখেছে। বলো, এলসিএম করে করতে হবে এই অঙ্কটা, করো। করেছিলে? এলসিএম করে করে, এটা এলসিএম করে অঙ্ক, এটা করেছিল, এটা এসেছিল, সবার এসেছিল 9 দিনই অ্যান্সার। 9 দিনই অ্যান্সার। দেখো, তাও করে দিই, একজন পুরুষ, একজন স্ত্রীলোক, একজন বালক একসঙ্গে একটি কাজ 3 দিনে, মানে একত্রে যখন করছে ওরা 3 দিনে করছে। আর পুরুষ আর বালক ইন্ডিভিজুয়ালি কত করছে, পুরুষ করছে 6 দিনে, আর বালকটা করছে 18 দিনে। এলসিএম করে মোট কাজটা বের করো, এলসিএম হয় 18, 3 6 দাদা 18, আর এইদিকে 3 6 18, 18 কে 18। এবার বলছি স্ত্রী লোকটা কত, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে দেওয়া আছে দাদা কি, এইটা এই দুটো কি, পুরুষ আর বালক, তাহলে পুরুষ আর বালক টোটাল করছে কত, 4 ইউনিট করে। এবার দেখো, 3 জন মিলে করছিল 6 ইউনিট করে, তাহলে 6 ইউনিটের ভিতরে 4 ইউনিট আর কি ম্যান আর বয়, মানে বালক আর পুরুষ করে দিচ্ছে, তাহলে বাকিটা নিশ্চয়ই 2 ইউনিট কে করছে, স্ত্রী লোকরা করছে, তাই না? তাহলে 18 ইউনিট মোট কাজ, 2 ইউনিট করে পার ডে করলে কয়দিন লাগবে? অবশ্যই 9 2 18, মানে 9 অপশানে। অঙ্ক শুধু অ্যাপ্রোচটা বুঝতে হবে যে কি চাইছে অঙ্ক। এই কে বলছে না প্র্যাকটিস করছো, প্র্যাকটিসটা করো, ভালো করে করো, হয়ে যাবে।
একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 7 8, এই তো কতবার শেখাবে ওয়ে সোজা। 6 বিয়োগ করে দিলে কত হবে এটা? ওই ভাগশেষ যদি না থাকতো তাহলে ভাগ যেত। 9 আর 3 রয়েছে মানে আর দেখারই দরকারই নেই। 9 আর 3 যখন আছে দেখার দরকার আছে? দেখো, তাহলে এটা কত হয়ে যাবে? 394 হয়ে যাবে। এটা কত হয়ে যাবে? 6 বাদ দিলে 474, সরি 74। এটা কত হয়ে যাবে? 494। এটা হয়ে যাবে কত? 504। এবার দেখো, দেখলেই বোঝা যাচ্ছে। দেখো 4 3 7, 9 সাথে কত হয়? 16 হয়। 16 কি 9 দিয়ে ভাগ যাবে? যাবে না, হবে না। 4 4 8, 8 7 15, 9 দিয়ে যাবে? হবে না। 4 4 8, 8 আর 9 17, যাবে? যাবে না। তাহলে এটা যাবে 5 4 9, এটাই অ্যান্সার। আর দেখা দরকার হবে না, অঙ্ক বুঝতে হবে আর করতে হবে। নেক্সট। এই দেখো, এ কি করা লাগবে? কতবার করিয়েছি অঙ্ক। জাস্ট প্র্যাকটিস করছো না তোমরা। দাদার রেকর্ডিং মুড গুলো তোমরা দেখো না, এটা খারাপ জিনিস। দাদা কিন্তু টিআরপির জন্য করে না। দাদা যদি টিআরপির জন্য করতো, দাদা পার ডে একটা করে ব্লগ বানাতো, বেশি কিছু দরকার ছিল না দেখতে, ভাইরাল হয়ে যেত। ঠিক বলছি তো? অনেকেই আছে এরকম ক্রিস্টাল মেমোরি ফ্যামিলিরা করে দেয়। আর সৌভিকের ইংরেজি অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি 170, আর সমষ্টি দিয়েছে আর পার্থক্য দিয়েছে, তো সোজা। তাহলে ইংরেজি বেশি নাম্বার পেয়েছে, কারণ দেখো মাথায় রাখবে, পার্থক্য যেটা দেওয়া থাকে তার মানে প্রথমটাই বড় নাম্বার হয়। হ্যাঁ, এটা মাথায় রাখবে, নাহলে তো মাইনাস হয়ে যাবে। তাহলে কি দেখো, এই বড় সংখ্যা বের করার সূত্র কি জানি? সমষ্টি আরে দেওয়া থাকে তখন বিয়োগফল বাই 2, তাই তো? তাহলে একে যে 2 এখানে করলে কত হয়ে যাবে? 170 আর 10 যোগ করলে 180/2। অনুপাত যখন চেয়েছে, আর অনুপাত কাটবে না, কাটবে না দাদা, এটা কাটবে না। যেহেতু অনুপাত চেয়েছে, এই দুইটা দেওয়া লাগে না। আমি দেখাচ্ছি কেন দেওয়া লাগে না যখন অনুপাত চাই। আর যদি ছোট সংখ্যা চাই কি জানি? যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, বিয়োগ করলে 160/2। ঠিক আছে? এই দুটো কিন্তু 2 দেওয়া লাগে না যখন অনুপাত চাই। যাই হোক, তাহলে কি 9 দিয়ে যাচ্ছে, 9 20 180 হয়ে যাবে। আর এখানে এই 0 0 যদি বাদ দিই কত হবে? 9 2 18, আর 8 2 16। তাহলে অপশন সি। 9:8। ভুল করে যেন 8:9 করো না, ভুল হয়ে যাবে। ঠিক আছে? কি কি নিয়েছে এটা? অপশন বি। পার্থক্য ভুল হবে দাদা, অপশন সি হবে অ্যান্সার। হ্যাঁ, অপশন বি হবে না, কারণ এখানে ইংরেজি মার্কসটা বড়। কি করে বুঝলাম বলো তো? কারণ পার্থক্য তো 10, তাই না? তাহলে ইংরেজি আর অঙ্কের পার্থক্য রয়েছে নিশ্চয়ই, তাহলে ইংরেজিতে বড় মার্কস, তবেই তো পার্থক্য হবে অঙ্ক থেকে। বুঝতে পেরেছো? এখানে 9 আগে আসবে, তারপরে 8 আসবে। ভুল হয়েছে, অপশনে ভুল আছে। অপশন সি অ্যান্সার। দেখো, অপশনে ভুল থাকতে পারে, অসুবিধা নেই। এ ও বি একটি কাজ যথাক্রমে 24 দিনে ও 18 দিনে শেষ করে 4 দিনে। এটা সোজা অঙ্ক, তোমরা এলসিএম করবে আর অঙ্কগুলো উড়িয়ে দেবে। তো তাদের এর এলসিএম কত হয় গো? 72 হয়। এগুলো অঙ্ক প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে এলসিএম কত হয়। এলসিএম মানে লসাগু। হ্যাঁ, তাহলে 3 24 72, আর 4 18 72। এবার দেখো তারা কি বলছে, 4 দিন একসঙ্গে কাজ করেছে। আগে তাহলে 4 দিন যদি একসঙ্গে কাজ করে, 4 আর 3 7, 4 দিন যদি একসঙ্গে করে, তাহলে 4 7 কত ইউনিট করে ফেললো? 100 ধরা। তাহলে 72-এর ভিতরে ওরা 4 দিনে 28 ইউনিট করে ফেলেছে। বেশ, 28 ইউনিট যদি করে ফেলে, আর বাকি কত রইলো? 18 কয় দাও 12, 4 দিয়ে 44 ইউনিট, তাই না? এর বলছে বাকি কাজ বি কতদিনে করে। তাহলে বাকি কাজ কতটুকু পড়ে আছে? ওই 44 পড়ে আছে। তাহলে বির এফিসিয়েন্সি কত? বি পার ডে 4 দিয়ে করে, তাহলে সেই এফিসিয়েন্সিতে ভাগ করলেই বোঝা যাবে। তাহলে বি এর বাকি কাজটা কতটুকু সময় লাগলো? সরি। নেক্সট দেখো, এই একটা অঙ্ক দেখা মাত্র বোঝা যায়, জানো তো? কি পড়া লাগে না, এইটা বোঝাই যাচ্ছে অপশন ডি হবে। কেন দেখো, সব থেকে দেখো, এটা তো 9,909, এটা দেখলেই বোঝা যাচ্ছে কি 10,000-এর আশেপাশে, ঠিক কিনা? 10,000-এর আশেপাশে, ঠিক কিনা? 10,000 মানে কি 100 এর স্কোয়ার। নিশ্চয়ই আশেপাশে কোনো কিছু হবে। এটা কি 99 এর স্কোয়ার আছে? 99 স্কোয়ার কত হয়? এটা গুণ করলে হয়ে যাবে। আর না হলে পূর্ণবর্গ করে করে নিবা তোমরা, যে পূর্ণবর্গ করে করতে সেভাবে করে নিও, তাও হবে। ওটা তোমাদের হোমওয়ার্ক করে নিও।
তারপরে একটি সংখ্যাকে 5 দ্বারা গুণ করলে 280 বৃদ্ধি পায়, সংখ্যাটি কত? এ কি অঙ্ক? একটা সংখ্যা দেখো কনসেপ্ট, দেখো এটা গুণ করতে বলেছে, উল্টো করে করলে ভাগ করতে হবে, তাই তো? ভাগ করলেই আনসার। তাহলে যদি ভাগ করি কত হয়? 28 গুণে 56, 56 আনসার। 70 ছিল না 56 ছিল? 56 ছিল তো। আচ্ছা দেখে নি তাহলে এক্স বলছে একটি সংখ্যাকে 5 দ্বারা গুণ করলে, আচ্ছা এক্স এর 5 দ্বারা গুণ করলাম, করলে নাকি 280 বৃদ্ধি পায়, 280 বৃদ্ধি পায়। 5 দ্বারা গুণ করলে একটি সংখ্যাকে 5 দ্বারা, আচ্ছা দাঁড়া বলছি, একটি সংখ্যাকে 5 দ্বারা গুণ করলে 280 বৃদ্ধি পায়। আচ্ছা বুঝতে পেরেছি, 280 বৃদ্ধি পেয়েছে, তাই যদি হয় তাহলে কত হচ্ছে এখানে? 56 হচ্ছে না এখানে? 56 বৃদ্ধি পেয়েছে মানে তাহলে এক্স মাইনাস 5 যদি হয়, এটা 70 হবে। অপশন টেস্ট করবে, তার 70ই আসবে। কেন বলছি দেখো, এখানে কি বলছে 200 অপশন, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো, আমি বলছি একদম একদম, আমি সেটাই বলছি, তোমাদের কনসেপ্টটা বোঝাচ্ছি কেন হবে। দেখো এখানে কি বলেছে, বৃদ্ধি পেয়েছে মানে কোনো একটা সংখ্যা ছিল, সেখান থেকে একটা সংখ্যা 6 হলো, তার মানে এখানে কত বৃদ্ধি পেল? 5 বৃদ্ধি পেল, ঠিক আছে? তাহলে এইখানে বৃদ্ধির কথা বলছি। অঙ্কটা দেখো কিভাবে করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে দেখি। তাহলে একটি সংখ্যা ধরে নিলাম আমি 1, তাকে যদি 5 গুণ করি কত হবে দাদা বলো? 5 হবে। তাহলে একটা সংখ্যা কিন্তু 1 ধরেছি, অঙ্ক ইজি করে করবো, কেন বাবা এক্স ধরবো? তাহলে আমাদের কত বৃদ্ধি পেলো, কত বাড়লো ভাই? তাহলে আমরা বলছি 4, অঙ্কে বলছি সেটা নাকি 280, কখনো জটিল করবে না দাদা। তাহলে 4 7 দ্বারা 70, তাহলে 1 মানেই কত? আমাদের থেকে 70 গুণ বেশি, 70 অক্ষে 70, অপশন সি। এক্স ধরা লাগবে না, আমি এটা ভেবেছিলাম কি যে বৃদ্ধির পর আর কি, কিন্তু না, এখানে শুধু বৃদ্ধি বলেছে, সত্যের অ্যান্সার। বুঝতে পেরেছো? যে একটু আগে বলছে না এক্স ধরে কথা, এক্স ধরবে, হ্যাঁ কিন্তু এক্স ধরবে না, অপশন টেস্টও করতে পারে। তো দেখো এক্স ধরা লাগবে না, এইভাবে করবে, ঠিক আছে? এবার এই এই যে কনসেপ্টটা দিলাম, মুখে মুখে আসবে কিনা বলো? গুড। এবার দেখো এই অঙ্কটা যদি না পারো তাহলে তোমার দোষ আছে। কেন দোষ আছে? কারণ এই অঙ্ক তো আমি আগের দিন করালাম, এই দুটো টাইপ, তাহলে এই সূত্র লাগাই দিলেই হয়ে যাবে। শঙ্কুর সূত্র কি জানি? 1/3 ইন্টু পায়ের স্কোয়ার, পায়ের স্কোয়ার এইচ, আর এই 1/3 আউট করে দিলেই চোঙের আয়তন, পায়ের স্কোয়ার এইচ। তাহলে কমন পার্ট দেখো, এখানে বলছে ভূমির ব্যাসার্ধ সেম আছে, তাহলে আর আর কেটে যাবে, আর পায়ে দুটোরই আছে, এটা তো কেটে যাবে। ডিফারেন্সটা কত? এখানে 1/3 আর এইচ এর ডিফারেন্স, এখানে 1/3, উচ্চতা কত বলেছে? 3 বলে দিয়েছে, ইস টু এখানে 6 আছে এইচ এর উচ্চতা, তাই না? তাহলে 3 3 কেটে গেল, অ্যান্সার হলো অপশন ডি। কিছু আছে বলো? পরিমিতির অঙ্ক সব থেকে সোজা হয়, তো সূত্রগুলো মুখস্থ রাখতে হয়। বুঝতে পেরেছো কিছু আছে অঙ্কটাই বলো? মাথায় রাখবে, চোঙের আয়তনের সঙ্গে 1/3 গুণ করলে শঙ্কুর আয়তন পাওয়া যায়। আর এই যে দেখো একদম দেখো কিভাবে মনে রাখতে হয়, পাই আর স্কোয়ার, এটা কার সূত্র? বৃত্তের, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র বা আয়তন। বৃত্তের সঙ্গে এইচ যখন গুণ করছো, কার আসছে? বৃত্ত দেখো চোঙ হয়ে যাচ্ছে, তখন 3D মতো আসছে, তাই না? তখন এইচ গুণ করলে লম্ববৃত্তাকার চোঙ। এইবার সেটাকে যখন অনথার্ড করছো, এই দেখো এই চোঙটাকে কি করছে, এই যদি চোঙ হয়, আমি যখন এরকম করছি তখন দেখো কটা পার্ট হচ্ছে, একটা দুটো, দেখো একটা অনথার্ড কেন করে দেখো, আমি এই চোঙটা এইভাবে ধরে নিই, দেখো চোঙটা এই, চোঙটা ধরি, এরা শঙ্কু করছি মানে কি, এরকম হচ্ছে না? হচ্ছে কিনা বলো? তাহলে একটা পাশ, আর এই একটা পাশ আউট হয়ে গেল, আর এই একটা পাশ, কটা পার্ট? 3টে। তা 3টের ভিতরে একটা, তাই বলছি অন থার্ড, তাই চোঙের অন থার্ড করছে। ক্লিয়ার হলো? বুঝতে পেরেছো? এটা কথা বলে না, সূত্র ওইভাবে মনে রাখতে হয়। যাই হোক, কথা না বললে আমার কোনো ব্যাপার না। বলছে একজন দালাল ক্রেতার কাছে 3% কমিশন নিল, বিক্রেতার কাছে 4% কমিশন, তাহলে কত পার্সেন্ট কমিশন নিল? তো ব্যাস, তাহলে 7%-এর ভ্যালুই বলে দিচ্ছে 7,000 টাকা।
তাহলে 100%-এর ভ্যালু কত হয়ে যায় বলো? হয়ে গেল অঙ্ক। কারণ এখানে 3% কমিশন নিচ্ছে, 4% কমিশন। কমিশন মানেই তো ওর কি লাভ হচ্ছে বা ইনকাম হচ্ছে। তো টোটাল কত পার্সেন্ট কমিশন নিল? 3 আর 4 7%। 7% ভ্যালু 7,000 টাকা, মানে 1,000 গুণ বেশি। তাহলে 100%-এর ভ্যালু কত? তবে জায়গাটা বলছে, জায়গাটি কত টাকায় বিক্রি হবে, অপশন এ হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। নেক্সট, তারপর দেখো, তিনি তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গসাগু 5 হলে সংখ্যা তিনি গুণফল কত? বলো। কিছু আছে, অঙ্কটা বলো। গসাগু গুণ করলেই আমরা সংখ্যা পাই, তাই তো? অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলে কি পাই? সংখ্যা পাই। 3 5 15, তাহলে কত হচ্ছে? আসছে সংখ্যা তিনি গুণফল কত? নেই তো, ভুল আছে অঙ্ক নাকি? হ্যাঁ তাই তো, অঙ্ক ভুল আছে গো। না না না, হবে না, ওরকম হবে না গো। এখানে সংখ্যা দিন হবে না, ভুল দিয়েছে, ভুল দিয়েছে। ওরকম কখনোই সম্ভব না, কারণ গসাগু গুণ করলে কি পাই আমরা? দেখো এখানে তো অনুপাত গুলো দেখো। অনু ভুল করেছে, এরা ভুল করেছে। ঠিক আছে, দেখো 1 2 আর 3 গসাগু কত হয়? 5ই তো হয় না? এরা অঙ্কটা ভুল করেছে। ঠিক আছে, তাহলে সংখ্যা তিনটির গুণফল কত হবে? অপশন ভুল আছে, এটা 750। হয়তো এখানে 1-এর জায়গায় 7 হবে, ভুল ভুল করে হয়ে গেছে 1। ঠিক আছে, এমনও হতে পারে। কিন্তু 150 হবে না গো, ওখানে 750-ই হবে। তারপর হচ্ছে বাঁকুড়া থেকে পুরুলিয়ার বাস ভাড়া ও ট্রেন ভাড়ার অনুপাত এত। ট্রেন ভাড়া ওই যে এটা লিখতে হবে কিন্তু, বাঁকুড়া থেকে পুরুলিয়া তাহলে কি ভাড়া? প্রথমে বাস ভাড়া আর ট্রেন ভাড়া। ঠিক আছে, তো 5:3 বল, তাহলে এটাকে 50 ধরো, এটাকে হিসাবে সুবিধার্থে 30 ধরো ট্রেন ভাড়াটাকে। এবার ট্রেন ভাড়া 10% বেড়েছে, তাই ট্রেন ভাড়া 10%, 30-এর 10% মানে কত দাদা? 3। 3 মানে কত হয়েছে? 3 টাকা বেড়েছে। এই 3 টাকা বেড়েছে মানে কি 33 টাকা হলো। আর এর 20% বেড়েছে মানে কত? 5 দুগুণ 10, তাই তো? 10 বেড়েছে, 10 টাকা মানে 60 টাকা হলো। এইবার এর এলসিএম কত হবে বলছে। এবার বলছে দেখো নতুন অনুপাত, তাহলে নতুন অনুপাত কত আসছে? ট্রেন ভাড়া বাস ভাড়া এত দিয়ে পেলে নতুন কত আসছে? 20:11 অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট, কোন একটি নির্বাচন কেন্দ্রে 10% লোক ভোট দিতে আসেনি, 5% ভোট বাতিল হলো, মোট ভোটের এত পার্সেন্ট পেয়ে, কি বলছে, মোট ভোটের এত পার্সেন্ট পেয়ে বিজয়ী প্রার্থী এত ভোটে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করলো। আগে এই জায়গাটা বুঝবে। 45% ভোট পেয়েছে দিয়ে বিজয়ী প্রার্থী 250 ভোটে, মোট ভোটে এত পার্সেন্ট পেয়ে বিজয়ী প্রার্থী 2500 ভোটে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে। ঠিক আছে, তাহলে দেখো ভালো করে বুঝবে, অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে কত পার্সেন্ট আছে? তাহলে মানে 10% মানে কত পার্সেন্ট পেয়েছে? 90% লোক ভোট দিয়েছে। ঠিক আছে, লোক ভোট দিতে আসেনি, তাই 90% ভোট দিয়েছে। তার ভিতরে এর আবার কি হচ্ছে? আচ্ছা, 5% ভোট বাতিল হয়েছে, মানে 5% ভোট বাতিল মানে কত পার্সেন্ট হলো বাতিল? বাতিল 85.5 আসে, তাই তো? তো সেই 85.5-এর ভিতরে 45 পেয়েছে একজন, তাহলে বাকিটা কি কত পাবে? বলো। 85.5-এর ভিতরে একজন 45 পাবে, আরেকজন কত পাবে? কত আসছে? আরে ইয়ার, 85.5-এর মধ্যে একজন 45% পেলে, তাহলে তাহলে আর কত পাবে? এভাবেও আসে, এবার ডিফারেন্স করলে কত আসছে?
5 আসছে না? 4.5 আসছে। এই মরিচ আবার কি হলো? দাঁড়াও দাঁড়াও, জানতাম এমন হবে, এসে ফ্লাশ মারবে আসছে। ওয়েট ওয়েট, যখন ফ্লাশ আসবে ওরকম হবে। তো এই দাগের অঙ্কটা কিন্তু ভাষাগত সমস্যা আছে, এইভাবে অঙ্ক হয় না। 24 দাগটা, 25 দাগ দেখো। 250 মিটার লম্বা একটি ট্রেন 150 মিটার লম্বা ব্রিজকে অতিক্রম করতে 16 সেকেন্ড সময় নেয়, আবার একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। দেখো তাহলে 250 মিটার লম্বা ট্রেনটা, হুম, তার সঙ্গে একটি ট্রেন বলছে 250 মিটার লম্বা একটি ট্রেন, 150 মিটার লম্বা একটা ব্রিজ আছে, প্লাস 150 মিটার লম্বা একটা ব্রিজ, ওকে, অতিক্রম করতে 16 সেকেন্ড সময় নিচ্ছে। হুম, তাহলে 16 সেকেন্ড সময় নিচ্ছে। এইবার 18, এখন সময় নিচ্ছে কত? কত নিচ্ছে বলো? এই মরিচ কত নিচ্ছে? এখন 16 না, এখন 18 নিচ্ছে। আরে বাবা, প্রথমে 16 নিয়েছে। দেখো, প্রথমে মোট ডিস্টেন্স তো একটা ডিস্টেন্স আর এই একটা ডিস্টেন্স, হ্যাঁ, 250 ছিল ট্রেনের, এটা তো কমন, এটা কিন্তু কমন পার্ট। এটা 150 ছিল, টাইম নিচ্ছিল কত? 16। এবার 250 প্লাস আমরা জানি না সমান সমান নিচ্ছে কত? 18। এবার গল্পটা কোথায় বলো তো? গল্পটা দেখো, এইটা তো কমন পার্ট আছে আমাদের, ঠিক কিনা? তাহলে সমস্যাটা কোথায়? এইখানে সমস্যা, যে 2 সেকেন্ড এক্সট্রা নিচ্ছে। কয় সেকেন্ড এক্সট্রা নিচ্ছে? 2 সেকেন্ড এক্সট্রা। কারণ, কারণ 2 সেকেন্ড এক্সট্রা নিচ্ছে, কারণ কি? হ্যাঁ, তার মানে কি 2 সেকেন্ডে, হ্যাঁ, তাহলে সময়টা নিচ্ছে যেটা, প্ল্যাটফর্ম যেটা না, সেটা 2 সেকেন্ড সময় ওর এক্সট্রা লাগছে। এখানে আমরা বের করতে পারছি না, তার জন্য কি করতে হবে? এইটাকে যোগ করে আমাকে গতিবেগটা বের করে নিতে হবে। কি করতে হবে? গতিবেগটা বের করে নিলেই একবার অ্যান্সার চলে আসবে। গতিবেগ বের করার সময় মোট ডিস্টেন্স যাচ্ছিল 250, আর এখানে 150, কত হয়? 400। 400/16, দাদা একে কাটলে কত হচ্ছে? 400/16 কে 25 আসছে, তাই না? 25 আসছে, ব্যাস। তাহলে গতিবেগ কত? 1 সেকেন্ডে 25। তার মানে কি? এবার এবার অঙ্ক হয়ে গেছে দেখো। এবার এখানে কত সেকেন্ড বেশি লাগছে? 2 সেকেন্ড বেশি লাগছে। কারণ এর এর যা দৈর্ঘ্য আছে তার থেকে 2 সেকেন্ড বেশি। 1 সেকেন্ড মানে যদি 25 হয়, 2 সেকেন্ড মানে কত? তার মানে 50 বেশি। তাহলে 50 বেশি হওয়া মানে কত হয়? বুঝতে পারলে? বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। কোন জায়গায় বুঝতে পারোনি? বলো বলো, কোন জায়গায় বলো। আচ্ছা, গতিবেগ বুঝতে পেরেছো তো, যে গতিবেগটা কত আসলো? গতিবেগ কত এসছে? 25 মিটার পার, কি এটা বলো, সেকেন্ড, ঠিক তো? তাহলে 25 মিটার পার সেকেন্ড তোমার গতিবেগ আসবে। এবার দাদা এটা আমার, এই পার্টটার সঙ্গে এই পার্টটার ডিফারেন্স কোথায়? 2 সেকেন্ড এক্সট্রা লেগেছে। তার মানে কি? এইখানে তো 150 ছিলই ছিল, তার মানে এখানে নিশ্চয়ই 150 আছে, প্লাস 2 সেকেন্ড এক্সট্রা লেগেছে, মানে 1 সেকেন্ডে 25 গেছে। আর 2 সেকেন্ডে কত যাবে? 50। তার মানে এই যে মোট ডিস্টেন্স ছিল, তাই তো, ট্রেনের দৈর্ঘ্যটা প্রথমেই আউট হয়ে যাচ্ছে, তাহলে এই যে ডিস্টেন্সটা ছিল তার থেকে আরো 50 এক্সট্রা গেছে। এটা মুখোমুখি করতে, এটা যারা বুঝতে পারলে না তারা দেখে নাও। গতিবেগ যারা দেখে নিয়েছো, গতিবেগটা পেয়ে গেছো, তাহলে 18 ইন্টু গতিবেগ কত ছিল গো? 25, তাহলে 25 গুণ করো। 25 18 কত হয়? 25 18 450 হয়। 450 থেকে ট্রেনেরটা বাদ দিলে পড়ে থাকবে প্ল্যাটফর্মেরটা অপশন। হুম, আর না হলে এই মুখোমুখি করার জন্য 2 সেকেন্ড করে করবা। তো আমার মতে একটু বুঝে বুঝে করো, অঙ্ক শেষ। যাই হোক, এবার দেখো, এটা এটা পরীক্ষায় প্রায়ই আসে কিন্তু, যে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
অপশন বি তে দেওয়া হয়, বিজ্ঞান ও প্রযুক্তিতে কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, তারপরে দেখো, যে শাসনকালে ডক্টর আম্বেদকরকে আম্বেদকরকে ভারত রত্ন দেওয়া হয়েছিল, একটু জানতে হবে কোন সময় এসেছিল সেটা, একটু মাথা খাটাতে হবে। তখন জনতা দল ছিল। ঠিক আছে, তারপরে দেখো, নিচের কে ভারতরত্ন প্রাপক নন, এগুলো একটু জানতে হবে, এটি পড়াশোনা না করলে হবে না এগুলো। ঠিক আছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে যে কি নরেশ মেহতা, এই একটা অন্য একটা নাম চলেছে জীবনে শুনি যে ভারতরত্ন পেয়েছে, তাই না? এগুলো তো সোজা আছে। তারপর হচ্ছে গটিয়া ভারতের কোন প্রদেশের নৃত্য, এটা এসএসসি থেকে তোলা। গটিয়া, যারা এসএসসি লাইনে পড়াশোনা করে তারা জানবে, এটা উড়িষ্যা। ঠিক আছে, গটিয়া উড়িয়া সব হচ্ছে উড়িষ্যা। এই যে অন্তস্থ আকার মাথায় রাখবে, অন্তস্থ আকার থাকা মানে ভাবো উড়িষ্যা। তারপর দেখো, নিম্নোক্ত কোন চলচ্চিত্রের নৃত্য পরিচালনা করেছিলেন, এটা বিরজু মহারাজ, এটা সব বলো। এবার এখানে যদি দিয়ে দিত কত্থক, এখানে যদি কত্থক দেওয়া থাকতো একবারে সবাই আনসার করতে পারতো, তাই না? শতরঞ্জ কি খিলাড়ি, একটু ডিপলি দেওয়া, হ্যাঁ এগুলো এসআই এর জন্য ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট সবগুলো। শতরঞ্জ কি খিলাড়ির জন্য, হ্যাঁ। কত্থক ডান্স উত্তরপ্রদেশ হয়। ক তারিখে শারীয় নৃত্যকে সঙ্গীত একাডেমি পুরস্কার দেওয়া হয়েছিল? যাই হোক, এগুলো অতটাও আসার মতো ইম্পর্টেন্ট জিকে না। এটা হচ্ছে 15 নভেম্বর 2000, অতটা ইম্পর্টেন্ট না। জেমস বন্ড, এটা ইম্পর্টেন্ট, বলো। এটা নোটসে দেওয়া আছে, ইয়ান ফ্লেমিং হয়ে যাবে, এগুলো ইম্পর্টেন্ট। ড্যান ব্রাউন অপহৃত নায়ক ডেভিড ল্যাংডন এর ডাকনাম কি ছিল, এই টাইপের কিন্তু কোশ্চেন আসছে একটা দুটো, দেখবা এখন আসছে। ডলফিন এর অ্যান্সার, হ্যাঁ। ডেভিড ল্যাংডনের ডাকনাম ছিল কি, ডলফিন, এইটাই আসে, কিন্তু আসবে না তোমাদের, আশা করি আসবে না, পিএসসি ফিএসসি আসতে পারে। ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন, এটা এটা ইম্পর্টেন্ট, এটা আসে অনেকবার। কর্ণা মল্লেশ্বরী, ইনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন, কি প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে, এটাও জানা উচিত। এটা তো সোজা কোশ্চেন, ছোটবেলা থেকে তোমার জিকে পড়ো। এটা দেখো একটা সিম্পল, না না মাদ্রাজে তো নাই, মাদ্রাজ কোথায় তখন, আরে মহারাষ্ট্রের মধ্যেই ছিল গো, ভিটি, বন্দে ভিটি, ভিটি ভিটি হচ্ছে স্টেশনের নাম, ঠিক আছে, থেকে কুড়াল মধ্যে, বোম্বে স্টেশনের নাম ভিটি। আরে ভাই মহারাষ্ট্রের মধ্যে হয়েছিল প্রথমে। ভাইস রয়ে কার্যনির্বাহী পরিষদে নিযুক্ত প্রথম ভারতীয় হলেন কে, কে প্রথম ভাইস রয় পদে নিযুক্ত ছিলেন বলো, মানে কার্যনির্বাহী হিসেবে? সত্যেন্দ্র প্রসাদ সিনহা, ডিপলি কোশ্চেন। লেডি উইথ দ্য ল্যাম্প, এটা তো পারা উচিত দাদা, না পারলে তোমার লস। কোথায় যাবে, ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল, এটা নিয়ে ইংলিশে আমরা তোমরা পড়েছো। আর্ট অফ লিভিং এর প্রবক্তা কে প্রচার করেন, আর্ট অফ লিভিং বলে ফেলো দেখি, এগুলো একটু ডিপলি, ঠিক আছে। শ্রী রবিশঙ্কর, কিন্তু এটা ডিপলি ডিপলি না, এটা এটা পরীক্ষায় এসেছে, প্রিভিয়াস এর কোশ্চেন, আর্ট অফ লিভিং, ঠিক আছে, পন্ডিত রবিশঙ্করের। বলিউডে কোন অভিনেত্রী ড্রিম গা, কি হয়েছে ড্রিম গার্ল নামে যে বলছি, ড্রিম গার্ল, হ্যাঁ এটা ড্রিম গা না ড্রিম গার্ল, কে? হুম, তোমরা তো পড়েছিলে না, হেমা মালিনী। এটা ভালো কোশ্চেন কিন্তু, ড্রিম গার্ল নামে পরিচিত। এগুলো কিন্তু খারাপ কোশ্চেন না, এগুলো ভালো কোশ্চেন। কোন তারিখে ভারতীয় মিউজিয়াম, আচ্ছা এই পাশে বাদ গেল না, জাস্ট সালা এটা বাদ দিয়েছে, এবার বাদ দিয়েছে এই পাশে। না ঠিকই চলছে, চল অসুবিধা নেই। কোন তারিখে ভারতীয় মিউজিয়াম কলকাতা প্রতিষ্ঠিত হয়েছিল, মানে কলকাতা মিউজিয়াম আর কি, 1814 সালে ফেব্রুয়ারি 2 তারিখে। জাতীয় যুব দিবস, এগুলো তো সোজা। ভারতের সেনাবাহিনী প্রথম জেনারেল যার অবসরের দিন সশস্ত্র বাহিনী প্রবীণ দিবস, মানে 14 জানুয়ারি প্রতি বছর পালিত হয়, এর অ্যান্সার কি ছিল? জেনারেল কে এস কারিয়াপ্পা, এটাও ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, ইনি খুব ইম্পর্টেন্ট ব্যক্তি একজন, জেনারেল কে এস কারিয়াপ্পা। যারা পুরনো স্টুডেন্ট তারা নাম শুনেছে আশা করি। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউটিও, এটা না পারলে আর আমার কিছু বলার নেই, তাই তো। 1995, আগে নাম ছিল কি, গ্যাট, কি ছিল, গ্যাট,
এই গ্যাপ থেকে ডব্লিউটিও হয়েছিল 1995-তে। হ্যাঁ দেখো, ইউনেস্কোর সরকারি ভাষা হলো কি? এটা সবাই বুঝতে পারছো যে কি হতে পারে সরকারি ভাষা, বলো। ইংলিশ। ইংলিশ তো সবাই বুঝতে পেরেছে, কিন্তু ফরাসি হবে সেটা বুঝতে পারেনি কেউ। ইংরেজি আর ফরাসি হচ্ছে তার অফিসিয়াল ভাষা। এটা তুমি দিমাগ খাটাতে পারতো, জানো তো? ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? প্যারিস কোথায়? ফ্রান্সে না? তাই তো। তাহলে ফরাসি আছে, একটু দিমাগ খাটালে পারা যেত। বিশ্ব রক্তদাতা দিবস বলো। রক্তদাতা দিবস, দিবসগুলো মুখস্থ করতে হবে। 14ই জুন। কোন বিভাগে নীতা আম্বানি এই গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড 2023 পেয়েছেন? বলো। কোন বিভাগে পেতে পারে? আচ্ছা তুমি একটা জিনিস ভাবো, নীতা আম্বানি, ও কি শিক্ষার কোনো যোগ্যতা আছে? খেলাধুলা করে, না প্রযুক্তিতে অগ্রগতি, কোনটাও? এইটাই হবে জনহিত হিসেবে করবে, সামাজিক দায়বদ্ধতা, এই সোশ্যাল কাজ বাজ যদি করবে। উনি মহিলা, উনি কি শিল্পের কাজও কিছু করে নাকি? উনি সামাজিক কাজ করতে পারে। এই প্রশ্নটা তো বোধমূলক কোশ্চেন, দেখলে অ্যান্সার করা যায়। এইগুলো পড়া লাগে না, এইসব অ্যান্সার করার জন্য না পড়া লাগবে না। বাবা কি দিয়েছে, একটা প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি, জাতিসংঘের প্রথম ইন্টারন্যাশনাল এ লাগবে না, কি অ্যান্সারও দেখছি না। কোন তারিখে 2023 ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল হেরিটেজ ডে পালন করা হয়? 6 অক্টোবর। নট ইম্পর্টেন্ট সো মাচ। এটা আবার ভালো। বিশ্ব পল্লী দিবস 2023-এর থিম কি ছিল? এই টাইপ কিন্তু আসে, থিম বলো। যারা পুরনো স্টুডেন্ট তাদের পড়িয়েছিলাম। এ হেলদিয়ার ফিউচার ফর মাদার অ্যান্ড চিলড্রেন, এটা কিন্তু আমি পড়িয়েছিলাম, মনে পড়ছে আমার। যারা পুরনো স্টুডেন্ট আছে, আমার কোনো একটা দেখবা যারা কেপি পরীক্ষা দিয়েছো, প্র্যাকটিস সেটে ছিল। পঞ্চায়েত দাগ। অযোধ্যা মন্দিরে, রাম মন্দিরের গর্ভগৃহে ভগবান রামের মূর্তি স্থাপনের জন্য কোন তারিখটি নির্ধারণ করা হয়েছে? এগুলো কিন্তু ভালো কোশ্চেন, এগুলো কিন্তু ভালো কোশ্চেন। 50-এর বি, এটা হয়ে গেছে অলরেডি। 22শে জানুয়ারি 2024, যেদিন উদ্বোধনে কে গেছিল? মোদি ফোদি সব ছিল কিন্তু, ঠিক আছে। যাই হোক। আচ্ছা, এক যৌক্তিক ও অর্থপূর্ণ ক্রমে এবার চলে আসছে কি বলতো? ইউনিট বিন্যাস নির্দেশ করে সঠিক বলো, কি হবে এটা অ্যান্সার? এবার কিন্তু কি হবে বলে ফেলো। সব থেকে বড় কি বলো তো? এর ভিতর সবচেয়ে বড় কি? বলো সবচেয়ে বড় কি? একদম তাই, টি হবে। দেখো, বাইট, মেগাবাইট আর টেরাবাইট এবার, হ্যাঁ। বাইট একে, মেগাবাইট টেরাবাইট, আচ্ছা। ওপাশে কি দেখে দেখে আসলাম? 1 নম্বরে বাইট, মেগাবাইট 2 নম্বরে দেখে আসলাম, আর 3 নম্বরে টেরাবাইট লিখে আসলাম। তো যাই হোক, তাহলে কি এর ভিতর সব থেকে বড় যে টিবি? টিবি মানে টেরাবাইট। টেরাবাইট 3 নম্বরটা সব থেকে বড়। একটাই অপশন দিয়েছে। যাই হোক, এইভাবেও না থাকতে পারে, ছোট থেকে বড় থাকতে পারে। এইগুলো কিন্তু পড়তে হবে ওই জন্য, হ্যাঁ। হঠাৎ করে দেখে 3 আসে মানে এরা করবে না, কারণ এটা কিন্তু বলে দেয়নি যে ছোট থেকে বড় না বড় থেকে ছোট। তো সাজাতে হবে, সাজালে বোঝা যাবে। তারপরে দেখো বলছে, টেরাবাইটের পরে কি হবে বলো? জিবি হবে। কি হবে? জিবি, গিগাবাইট। 3-এর পরে 4, দেখেছো উল্টো করে দিয়েছি। 3-এর পরে 4 উল্টো করে যদি দেয় তাহলে এটা অ্যান্সার। 3-এর পরে এখানে 4 নেই কিন্তু, তাহলে এটা হবে না। বুঝতে পারলে কি? ধরো উল্টো করে আছে, 3 তারপরে 4, তারপরে দেখো, তারপরে দেখিয়ে দিচ্ছি। তারপরে কি? এমবি। দেখো তারপরে কি? জিবির পরে কি হয়? এমবি ছোট হয়। তারপরে এমবি মানে মেগাবাইট, 2 নম্বরে, দেখো 2 নম্বরে আছে। তারপরে কি হয় দাদা? 5 নম্বরে কিলোবাইট, কেবি। কেবি, কিলোবাইট। তারপরে কি হয়? শুধু বাইট। বুঝেছো? এই জন্য দেখো, এটা দিয়েছে কোন দিক দিয়ে? এই সাইডে দিয়েছে, মানে কি দিয়েছে এটা? কি দিয়েছে বলো তো? উল্টো দিক দিয়ে ঘুরিয়ে দিয়েছে, তোমাকে কনফিউজ করবে, মানে কি? ছোট থেকে বড় দিয়েছে, আর আমরা বড় থেকে ছোট করছিলাম, জাস্ট ঘুরিয়ে দিয়েছে। নেক্সট। 6 বন্ধু, অভিষেক, অপূর্ব, পার্থ, কিরণ, ওয়াঙ্কার এবং বিরাজ একটি নিয়মিত ষড়ভুজের শীর্ষে বসে আছে, এবং তারা ষড়ভুজের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। ও, থাক বাবা, আমাদের কি? এবার থাক। দেখো তাহলে কি বলছে? অপূর্ব 6 জন রয়েছে, কয়জন আছে?
দেখো নামটা জিজ্ঞেস করলে তোমরা পিডিএফটা যদি এ করতে পারো, আমি তো দেখতে পাচ্ছি না কয়জন, 6 জন। ষড়ভুজ মানে কি 6 জন, তো আমরা ষড়ভুজ টুজ না, আমরা সব বৃত্তই ভাবি। এই 6 জন, তো 6 জন করে নিলাম। বেশ, সব কেন্দ্রের দিকে। অপূর্ব ওঙ্কার এবং পার্থের মধ্যে বসে আছে। দুইজনটা নিয়ে করে প্রথমটা, হ্যাঁ। অভিষেক অঙ্কারের পাশে বসে আছে, কিরণ ঠিক এইটা দেখো, দেখো এটাও কিন্তু বুঝতে পারছি না ডান পাশে না বাম পাশে, ওই জন্য এটাও ধরলাম না। 3 নম্বরটা ধরছি দেখো, কিরণ ঠিক অপূর্ব বিপরীতে। তাহলে আমি যদি কিরণটাকে এইখানে ধরি, বিপরীতে নয় বলেছে। আচ্ছা, বিপরীতে নয়, তাহলে আবার পাতা দিয়ে হবে সব। যাই হোক, কনফিউজিং দিয়ে দিয়েছে, এসআই তো এখন টাইপ থাকে। তাহলে কি অপূর্ব অঙ্কার এবং পার্থের মধ্যে বসে আছে। তাহলে এইখানে যদি আমি অপূর্ব ধরি, হ্যাঁ, এটাকে আমরা যদি অপূর্ব ধরি, ধরলাম এটা অপূর্ব। অপূর্ব এইখানে কার পাশে বসে বলছে, এখানে ওয়াঙ্কার আর পার্থ। তাহলে এইটা যদি আমরা ওয়াঙ্কার ধরি আর এটা পার্থ ধরি, আমরা ধরলাম যে কোনো এক পাশে থাকতে পারে, কোনো এক পাশে, হয় এ পাশে ওয়াঙ্কার থাকতে পারে বা হয় এ পাশে পার্থও থাকতে পারে, এটা কোনো গ্যারান্টি নেই, পরে বোঝা যাবে। এইবার এখানে বলছে অভিষেক অঙ্কারের পাশে বসে আছে। তাহলে অভিষেক অঙ্কারের পাশে বসে আছে, আবার এখানে বলছে কিরণ ঠিক অপূর্ব বিপরীতে নয়। কিরণ ঠিক অপূর্বর বিপরীতে নয়, তাহলে অপূর্ব এইখানে কিরণ হবে না, কিরণ কিন্তু এইখানে হবে না, ঠিক। ভালো কথা। তাহলে কিরণ যদি এইখানে না হয়, আচ্ছা এখানে কে কে ছিল, বিরাট ছিল তাই তো। আচ্ছা, কিরণ যদি না থাকে পাশে, তাহলে এখানে কে আছে, কে থাকতে পারে, কে থাকে বলো তো। বিরাজই থাকবে। কেন বিরাজ থাকবে, অভিষেক থাকবে না দাদা, বলে দিচ্ছি কেন। আরে ইয়ার, কোথায় গেল, দাঁড়াও, ফট করে উড়ে গেল। আচ্ছা, তারপর দেখো এই 53 দরকার, তাহলে কি হলো যে এখানে দেখতে পাচ্ছি সোজা ছিল, যে এখানে ডিফারেন্স প্রথমটা দেখো, 23 আর 2 25 আর 2 27, 27 মানে কিন্তু আবার 26-এ পরে 1 আসে, তারপর আবার কি 2 যোগ করলে সি, তো একটাই অপশনে ছিল, তো এই জন্য এটা অ্যান্সার, আর দেখার দরকার নেই। ঠিক আছে, দেখো তারপর দেখো এর পরে সি, দেখো ডবল 2 যোগ হয়েছে, সির পরে ই 2 যোগ হয়েছে, ইর পরে আবার 7 2 যোগ হয়েছে। ঠিক আছে, এটাই, আর দেখার দরকার নেই, কিন্তু পরীক্ষার সময় দেখবে না। নেক্সট দেখো কি বলছে, এটা কি ছিল গো, বলছে একটি পরিবারে 8 জন মানুষ সবাই ছুটি কাটাচ্ছেন, যা এইটা পড়িয়েছি, ডব্লিউবিসি তে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা, সবাই ছুটি কাটাচ্ছে। পরিবারের 2 জন বিবাহিত দম্পতি, দেখো 2 জন বিবাহিত দম্পতি, 2 জন বিবাহিত দম্পতি মানে কি বলতো। হুম, হ্যালো, এই পরিবারের 2 জন যারা কি বিবাহিত আছে, ঠিক আছে। সি হলো বিয়ের মা, আবার এদিকে কি বলছে, সি হলো বিয়ের মা, সি হলো বিয়ের মা, ঠিক আছে। ই হলো এ এর মেয়ে, ই হলো এ এর মেয়ে, এখানে আমরা রিলেশন পাচ্ছি না। যিনি এফ এর বোন, তাও রিলেশন পাইনি। সি হলো জি এর একমাত্র বোন, এখানে আবার পেলাম। সি হলো আবার কি জি এর একমাত্র বোন। আচ্ছা, আর এখানে এবার এবার দেখো জি, এখানে একটা সম্পর্ক আমরা পেয়েছিলাম, জির সঙ্গে কোনো কিছু, সি হলো জি এর একমাত্র বোন, আচ্ছা পেলাম। এইচ সি এর পিতা, তাহলে এইচ আবার কে, সি এর পিতা, তার মানে সি আর জি এর পিতা কিন্তু এইচ। বেশ, এইচ সি এর পিতা। ডি হলো সি এর মা, তাহলে এরা স্বামী স্ত্রী। ডি হলো সি এর মা, ডি আর এই স্বামী স্ত্রী। আচ্ছা, ডি হলো সি এর মা, এ হলো জি এর আবার স্ত্রী, এ আবার কে, জি এর স্ত্রী। কি ব্যাপার, সি হলো জি এর একমাত্র বোন, তার মানে ও জি এর একমাত্র বোন, জি ছিলে, আর এটা মহিলা, অবশ্যই মহিলা, মহিলা যখন বলেই দিয়েছে, এ হলো জি এর স্ত্রী। বেশ, এইবার এইখানে চলে আসো, ই হলো এ এর মেয়ে, তাহলে ই কে, ই আবার
এর মেয়ে, ঠিক? ই হলো এর মেয়ে, যিনি এফ এর আবার বোন, এফ এর আবার বোন। এফ কি জানি না, ছেলে কি মেয়ে জানি না, কিন্তু এফ এর আবার বোন আছে। ই হলো এর মেয়ে, ঠিক আছে, এর মেয়ে। আর যিনি এফ এর আবার বোন, ঠিক আছে, ব্যাস সম্পর্ক পুরো ক্লিয়ার। তাহলে এফ কিভাবে জি এর সাথে সম্পর্ক? এফ এর বোঝাই যাচ্ছে, এফ আর ই যদি বাবা মা হয় তাহলে জি কি হবে? বাবা হবে, তাই না? বাবা, বাবাকে অপশন ছিল। এটা নির্ণয় করা যাবে না, অপশন ডি অ্যান্সার, কারণ এফ ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, যেহেতু বাবা অপশনে নেই, তাহলে হয় পুত্র আর না হয় মেয়ে, কিন্তু এফ ছেলে না মেয়ে কি বোঝা গেছে? বোঝা যাচ্ছে না। আর এখানে দুটো দম্পতি বলেই দিয়েছে, একটা দম্পতি একটা দম্পতি, দুটো দম্পতি পেয়ে গেছে অঙ্কে। কিন্তু এখানে কিন্তু নির্ণয় করা যায় না, কারণ এফ ছেলে না মেয়ে আমরা নির্ণয় করতে পারিনি। বুঝে গেল? এফ জি এর সাথে কি সম্পর্ক? জি এর মানে এফ জি এর কি হয়? পুত্র হয় না মেয়ে হয়? কিছু বুঝতে পেরেছি আমরা? ছেলে না মেয়ে এফ বুঝতে পাইনি, তাহলে হবে কি নির্ণয় করা যায় না। এসআই টাইপের গুলো। তারপরে দেখো, যদি দক্ষিণ পূর্ব উত্তর হয়ে যায়, উত্তর পূর্ব হয়ে যায় পশ্চিম, তাহলে পশ্চিম কি হয়ে যায়? তাহলে এই লিখলাম, আমরা জানি। এবারে দক্ষিণ, এখানে তো উত্তর, এটা দক্ষিণ, এটা আমাদের হিসেবে পশ্চিম পূর্ব, এখানে উল্টো পাল্টা বলেছে, উল্টো পাল্টা করবো আমরা। তো কোনাকুনি টানবো, কি ক্রস টানলাম, ব্যাস সুবিধা হয়ে গেল। আমরা জানি এটা উত্তরে দক্ষিণ, যাই হোক। ওই যদি দক্ষিণ পূর্ব উত্তর হয়ে যায়, কি হচ্ছে দেখো, এগুলো সোজা আছে, চাপ নেই না। দক্ষিণ পূর্ব মানে কোনটা জানি আমরা? দক্ষিণ পূর্ব কোনটা হয়? এটা হয় দক্ষিণ পূর্ব। অ্যাকচুয়ালি তো এটা উত্তর, কিন্তু দাঁড়াও, তোমাদের আরো একটু ক্লিয়ার করে দেবো, সোজা হয়ে যাবে। এইভাবে না করে আরেকভাবে করা তোমাদের আরো ইজি লাগবে, আগের দিন করিয়েছিলাম। তো এটা উত্তর জানি, এটা আমরা দক্ষিণ জানি, এটা পশ্চিম, এটা পূর্ব, এটুকু তো আমরা জানি। এটা জানি তো, তাও জানি না নাকি আমরা? এটা নর্থ, এটা সাউথ, এটা পশ্চিম, এটা ইস্ট। এইবার রিজনিংটা কি বলছে? বলতে যাচ্ছে দক্ষিণ পূর্বকে উত্তর ধরা হচ্ছে, তাহলে কি দক্ষিণ পূর্ব এইটা, এই কোনাকুনি হয়, এইটাকে কি ধরছে? নর্থ ধরছে। বেশ, ধরো বাবা তুমি, উত্তর হয়ে যায়, উত্তর পূর্ব হয়ে যায় পশ্চিম। এবার দেখো উত্তর পূর্ব মানে এইটা, কি বলছে? উত্তর পূর্ব হয়ে যাচ্ছে ওয়েস্ট হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? ওয়েস্ট হয়ে যাচ্ছে। তাহলে পশ্চিম কি হয়ে যাবে? সোজা হিসেবে পশ্চিম কি হয়ে যাবে? এইবার এখানটা তুমি টানো, এই দাগটা লম্বা করে দাও। নর্থের উল্টো কি? সাউথ। ওয়েস্টের উল্টো কি? পূর্ব। এবার বলছে পশ্চিম কি হয়ে যাবে, তাহলে পশ্চিমটা অ্যাকচুয়ালি এইটা, তো এইটা কোন দিক হয়ে যাবে? সাউথ আর ইস্টটা কি মিডিল দেখতে পাচ্ছি, সাউথ আর ইস্টের মিডিলে এখন যেটা আসলো হিসাবে, অ্যান্সার কত হয়ে গেল? অপশন ডি, দক্ষিণ পূর্ব। কি হয়ে গেল? দক্ষিণ পূর্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটাও যদি বুঝতে না পাও, এবার তোমাদের টাইম আমি কিভাবে কম লাগবে উইথ ইজি লাগবে সেটা শেখাচ্ছি। একটা দেখলেই বোঝা যাবে, কি করে বোঝা যাবে সেটাও দেখাবো, নো টেনশন। যদি দক্ষিণ পূর্ব হয় উত্তর, তো আমরা জানি নর্থ এইটা, এইটা হয় এইটা। বাট এইখানে এসে মানে কত ঘর যদি আমরা করি, দেখো, তাহলে অ্যাকচুয়াল নর্থ এইটা, কিন্তু আসছে কোন জায়গায়? এই জায়গায়। কত ডিগ্রি বলো? এবার ক্লিয়ার হয়ে যাবে, কত ডিগ্রি বলো? দেখো এইটুকু কত, 90 ডিগ্রি, আর এখানে 45, 135 ডিগ্রি। তার মানে 135 ডিগ্রি ডান দিক ঘুরছে। তাহলে এইখানে যেটা পশ্চিম বলেছে, তাহলে 135 ডিগ্রি যদি আমরা ঘুরে যাই, কত হচ্ছে দেখো তো? আসছে? আসছে না মনে হয় না? হ্যাঁ, কারণ এটা হবে না ওইভাবে, আমি যেটা ভাবছিলাম, কারণ এখানে দুটো পার্ট বলে দিয়েছে, ওইভাবেই করবা, বেশি সাঁতরে থেকে ভুলে যাবে। মানে ওই জন্যই কিন্তু এখানে দুটো পার্ট বলে দিয়েছে, এই যে
একটা পার্ট থাকলে ওইভাবে করতাম, কিন্তু যেখানে এখানে বলেই দিয়েছে সেখানে আমার কোনো করার কিচ্ছু নেই। ঠিক আছে, যাই হোক, বুঝে তো গেছো প্রথমটা। একটা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে যে কে একজন বোঝো না, ভালো করে বুঝে নাও, সোজা একদম। একটি কোড ল্যাঙ্গুয়েজে 8 to 9 হাউ আর্ট দাউ, খাও মাও সাউ, যাই হোক দিয়েছে কিছু ভাই। তারপরে বলছে কি দাউ এর কোড কি হবে। আচ্ছা ভাই, দাও দেখতে পাচ্ছি, এখানেও আছে এখানেও আছে, সোজা দেখ কিভাবে করবা, কত সোজা। দাও এখানেও আছে এখানেও আছে, তো এখানে কমন পার্ট কি আছে? কিছু আছে বলো, হয়ে গেছে না একবারে। তো দাও এর কোড দেখো, 8 আছে এখানে, আর এখানে কমন কি? 8 আছে, অ্যান্সার 8, অপশন সি, কিচ্ছু নেই এইটাই। ঠিক আছে, দেখো এখানেও দিয়ে দাও, এখানেও 8 কমন, 8 অ্যান্সার রে ভাই, এগুলো দেখাই লাগবে না। যাই হোক, এখানে কটা অক্ষর দেখতে পাচ্ছ আগে দেখো? 16টা। আচ্ছা দেখো কি করেছে, এক্স আর ওয়াই এর বলছে, এরা কিচ্ছু নেই রে বাবা, এরা এক্স আর ওয়াই, তাই না? দেখি কি বলতে চাচ্ছে। আহ, দেখো, আমরা একটা জিনিস যদি করি, এটা এক্স এক্স ওয়াই ওয়াই, এক্স এক্স ওয়াই ওয়াই, এক্স এক্স ওয়াই ওয়াই, তাহলে এক্স এক্স ওয়াই ওয়াই, বুঝতে পারলে? তাহলে কি আসলো? ওয়াই ওয়াই এক্স এক্স ওয়াই, অপশন ডি। কিছু বুঝতে পারলে? ওরা কি ছিল? ওরা ভুল নিয়েছে, বি নিয়েছিল। দেখো, এবার এই রিজনিং গুলো যদি বি অ্যান্সার আসছে কি দেখা যাক। বিও আসতে পারে, যদি আসে তাহলে এখানে কি করছে, বি যদি করে, এই বি করছে, বি করলে এই আসছে, তাহলে সিরিজ কি আসে দেখো তো, ওয়াই এক্স এক্স ওয়াই, ওয়াই এক্স না হচ্ছে না, তো সিরিজ আসছে না। না গো, ওইভাবে হবে না, বুঝলে? না না, হবে না, হবে না। যেটা আমরা করেছি এটাই একটা সিরিজ আস, ওটা হবে না, এটাই করবা। ডি যারা করেছে সঠিক, ব্যাস ওটাই হবে অ্যান্সার। দেখো, একদিন সকালে উদয় আর বিশাল একটা ক্রসিং এ মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছি, ঠিক আছে? বিশালের ছায়া উদয়ের ঠিক বাম দিকে বলছি। আচ্ছা, আচ্ছা, উদয়ের বাম দিকে কোন দিন সকালে বলছে, মানে কি পূব দিকে কিন্তু সূর্য উঠবে, কি পূর্ব দিক দিয়ে সূর্য উঠবে। পূর্ব দিক দিয়ে যদি সূর্য ওঠে, এটা কিন্তু কল্পনা করবে যে পূব দিকে সূর্য উঠেছে। আচ্ছা, পূব দিকে যদি সূর্য উঠে, ছায়া কোন দিক পড়বে? এই দিকে পড়বে, এই দিক পড়বে, এটা বুঝে যাচ্ছে, এই দিকেই পড়বে। তাহলে অঙ্কে বলছে বিশালের ছায়া যদি উদয়ের বাম দিকে পড়ে, উদয়ের বাম দিকে, তাহলে উদয়ের বাম দিক মানে উদয় কোন দিক তাকিয়ে আছে, যে এই দিকে আসবে, তার বাম দিক হবে। উত্তর দিকে তাকিয়ে আছে, তাহলে নিশ্চয়ই উদয় রয়েছে এই দিকে তাকিয়ে, তবেই তো এই সাইড তোর বাম হয়। হুম, তাহলে উদয় যদি এই দিকে তাকিয়ে থাকে, তারা তো একে অপরের মুখোমুখি কথা বলছে, তাহলে নিশ্চয়ই বিশাল কোন দিকে? বিশাল দক্ষিণ দিকে রয়েছে, ঠিক আছে? তাহলে উদয় কোন দিকে মুখ করে আছে? উদয় কোন দিকে হলো তাহলে? উদয় তো উত্তর দিক। কিন্তু অঙ্কে পরীক্ষার সময় বিশাল একটা অ্যান্সার চাইবে, পরীক্ষার সময় বিশাল একটা অ্যান্সার চাইবে, ঠিক আছে? আচ্ছা, প্রদত্ত বিকল্পগুলি থেকে বিজোড় বিজোড় সংখ্যা বা অক্ষরগুলি খুঁজুন। মানে মানে আলাদা, তাই তো? 841, কি অ্যান্সার ছিল গো? 800 তে ছিল 841, বল। হুম, এমনি কি অঙ্কে বিজোড় সংখ্যা খুঁজতে বলেছে, এটাই তো বিজোড় সংখ্যা, এই তো অ্যান্সার। অঙ্কটা কিচ্ছু নেই এমা, এই রিজনিং দেয় কেউ? বলছে প্রদত্ত বিকল্প থেকে বিজোড় সংখ্যা বা অক্ষরগুলি খুঁজুন, তো এর ভিতরে বিজোড় সংখ্যা তো একটাই রয়েছে, যা বাবা, অপশন নেই। যাই হোক, নেক্সট দেখো, ওটা কিছুই ছিল না, আমি তোমাদের একটু
বসাই আর কি মিলেছে ওটা। অভিধান অনুসারে নিম্নলিখিত সাজান। তো কমন পার্ট গুলো প্রথমে ডিলিট করে দাও। EXP প্রত্যেকের কমন আছে, EXP প্রত্যেকের কমন। EXP নিয়ে আমাদের কোনো কাজ নেই, কাজ তারপরে থেকে শুরু হচ্ছে। তাহলে এইবার দেখো ও দিয়ে শুরু আছে যেগুলো আছে, এ ও দিয়ে শুরু, এ ও দিয়ে শুরু, এও ও রয়েছে, এইখানে ও আছে, তাহলে এর আছে এল, তাহলে 1 নম্বরে কে আসছে? এক্সপ্লো। আচ্ছা এল প্রত্যেকের আছে নাকি? আচ্ছা, তো এইখানে দেখতে পাচ্ছি যে সিম্পল লজিক বুঝ, আমি কি বলতে চাইছি যে আরো একটা পার্ট যেতে হবে তাই না, এল কমন হচ্ছে এই তিনটে, তাহলে এই দুটো লাস্ট হবে, এইটুকু ক্লিয়ার হয়ে গেছে, এই দুটো লাস্ট হবে তাই না, ক্লিয়ার হয়ে গেছে কিন্তু যে এই দুটো লাস্ট হবে, কারণ এটা ও দিয়ে হয়েছে না। যাই হোক, তো এল দিয়ে যখন আসে দেখো এরও এলো আছে, এরও এলো আছে, এরও এলো আছে, তো আই দিয়ে শুরু মানে 1 নম্বরটা আগে। বেশ, এইগুলোকে এলো আছে, এটা হয়ে গেছে। এস আগে না আর আগে? পি কিউ আর এস আর, তাহলে 1-এর পরে 5 আসবে, তারপরে 2 আসবে, কোনটা আছে? 152, এটাই নেই, এটাই নেই, এটাই নেই, অ্যান্সার এটা। ঠিক আছে, তারপর দেখো 3 আর 4 চেক করলে করতে পারো। এক্সপো পিও আছে, এরও পিও আছে, এন আগে তাই 3 আগে, তারপরে তো 4। ঠিক আছে, দেখো তাই আছে। এগুলো তো দেখানোর কিছু নেই, তোমরা জানো এগুলো ছোটবেলাকার জিনিস, অভিধান অনুসারে। রাহুল বাদিক থেকে 11তম, তো রাহুল এই যদি বাদিক হয়, বাদিক থেকে এখানে রাহুল নাকি 11তম, রাহুল বাবাজি 11তম আছে, ওকে। ডান দিক থেকে চেয়ে ডান দিক থেকে চতুর্থ, তাহলে ডান দিক থেকে আবার এই জায়গাটাই নাকি চতুর্থ। ঠিক আছে, সারিতে আর কতজন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করতে হবে যাতে মোট সংখ্যা 28 হয়? যাই হোক, তাহলে এখানে 11 জন আছে, আর এইদিকে 3 আছে, তবেই তো 4 নম্বর এখানে। তাহলে এখানে 11 আর 3-এ 14 জন আছে। 28 জন যুক্ত করতে গেলে এখনো কয়জন অ্যাড করতে হবে? এখানে 14 জন আছে, 28 করতে গেলে আরো 14 জন, অপশন ডি। নেক্সট 62 দাও। বসে 5 জন কি করছে? তাস খেলছে? বসে 5 জন তাস খেলছে, হ্যাঁ তাই তো। এই 5 জন তাস খেললো, বৃত্তাকার 5 জন তাস খেলা যায়, হ্যাঁ যায়। কেনের দিকে মুখ করে একটি বৃত্তাকার বৃত্তে 5 জন বসে তাস খেলছে, মুকুন্দ রাজেশের বাঁদিকে, তাহলে 5 জন মানে আগে পয়েন্ট করানো, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। এবার কি বলছে দেখো, মুকুন্দ রাজেশের বাঁদিকে, এগুলো খুব সোজা করে দিয়েছি, বাহ সোজা। দেখো তাহলে মুকুন্দ, এটা যদি মুকুন্দ লিখি, মুকুন্দ রাজেশের বাদিক, তবে এইখানটা এর এই পাশের ডান দিকে এটা, তাহলে এটা না, বাদিক মানে এখানে নিশ্চয়ই মুকুন্দ রাজেশের বাদিকে, তাহলে রাজেশ এইখানে, রাজেশ, ঠিক আছে। বাদিকে বিজয় অনিলের ডান দিকে, তো বিজয় অনিল এই দুটোর সঙ্গে এখন সম্পর্ক পাইনি, ওই জন্য এখন দেখবো না। অনিল ও কি বলছে, বিজয় অনিলের ডান দিকে এবং, আচ্ছা ওয়েট ওয়েট, বিজয় অনিলের ডান দিকে এবং অনিল ও নগেশের মাঝখানে। নগেশের ডান দিকে কি বলছে? 5 জন আছে তো, এবার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখো বিজয় অনিলের ডান দিকে থাকবে এবং অনিল আর নাগেশের মাঝখানে থাকবে, তাহলে একটা সিম্পল, অনিলের ডান দিকে এখানে যদি আমি অনিল ধরি, হুম, অনিল যদি ধরি, তাহলে এটা কে হয়ে যাবে? ডান দিকে কে হয়ে যাবে? বিজয়। অনিল যদি এখানে ধরি তাহলে এখানে হয়ে যাবে কে? বিজয়। ঠিক আছে, তাহলে এখানে বিজয় হয়ে যাবে, আর অনিল ও নাগেশের মাঝখানে, তাহলে এখানে কে হয়ে যাবে? নাগেশ হয়ে যাবে, কি হয়ে যাবে? নাগেশ। যাই হোক, বলছে নাগেশের ডান দিকে কে, তো নাগেশের ডান দিকে কে হবে? মুকুন্দ। দেখো অ্যাকচুয়ালি এটা তোমরা বুঝতে পেরেছো কি জানি না, এখানে কিন্তু অন্য কিছু হতে পারতো, কিন্তু হবে বলো তো? হবে না, কেন বলো তো? কারণ এখানে যদি আমি অনিল ধরি, ডান দিক এইটা হয়ে যাবে কিন্তু, বুঝতে পেরেছো? এই জন্য মুকুন্দই কিন্তু অ্যান্সার। তোমার এই সংশয় লাগছে কোনো কিছু এখানে বলো?
সংশয় লাগবে বলো, ক্লিয়ার করে দিচ্ছি। দেখো তোমাদের প্রশ্ন যদি এরকম আসে যে দাদা তুমি অনিল এইখানে কেন প্রথমে ধরলে, এখানে কেন ধরলে না, কারণ অনিল যদি এইখানে ধরি, বিজয় তার ডান দিকে আছে, এটা তো ডান দিকে তো অলরেডি কভার হয়ে রয়েছে, তাহলে ডান দিক তো পাবে না নিশ্চয়ই, তাহলে অনিল এইখানেই আছে, তাহলেই ডান দিকে এইটা আসছে বিজয়ের। আর বিজয় তো নগেশ আর অনিলের মাঝখানে, নিশ্চয়ই নগেশ এখানে আছে, তার জন্য কিন্তু এইটা। এবার নগেশের ডান দিক তো এইটা, তাহলে অ্যান্সার হয়ে যায় মুকুন্দ সন্দীপ। নেক্সট, মঙ্গলবার সকাল 8:30 নাকি 8:30 আগে একটি কি বলছে, ও, মঙ্গলবার সকাল 8:30, আজকে মঙ্গলবার, সানডে মন্ডে ইউজি, সকাল 8:30, আচ্ছা 8:30 AM, সকাল 8:30 AM 15 মিনিট আগে একটি সভাস্থলে পৌঁছালাম। আচ্ছা 8:30 যদি হয়, 15 মিনিট আগে পৌঁছেছে মানে তোমার অ্যাকচুয়াল টাইম কটা বলো তো? 8:15। ঠিক, সভাস্থলে পৌঁছে দেখলাম যে 40 মিনিট দেরিতে এসেছে, তার থেকে আধ ঘন্টা আগে পৌঁছেছি। মানে কি বলতে চাইছি বলতো, যে 40 মিনিট দেরিতে এসেছে, আমি সকাল 8:30 যখন পৌঁছলাম, হ্যাঁ, 15 মিনিট আগে একটি সভাস্থলে পৌঁছে দেখলাম যে তুমি 15 মিনিট আগে পৌঁছেছো। 8:30 যখন এসছো মানে কি, যে যখন সভা শুরু হচ্ছে মানে 8:15 যদি হয়, তুমি চলে এসছো, 8:15 তুমি এসছো। দেখলাম যে 40 মিনিট দেরিতে এসে তার থেকে আধা ঘন্টা আগে পৌঁছেছি, মানে যে ব্যক্তিটা 40 মিনিট দেরিতে এসছে তাহলে সে কটায় আসলো, অ্যাকচুয়াল টাইম তো 15, হুম, 8:15, 15 মিনিট আগে এসছো। এবার সভাস্থলে পৌঁছে দেখলাম যে 40 মিনিট দেরিতে এসে তার থেকে আধা ঘন্টা আগে পৌঁছে গেছে। এই যে 40 মিনিট দেরিতে আসলো, মিটিং এর নির্ধারিত সময় কি ছিল? অ্যান্সারে কি ছিল? 8:15 ছিল তো? 8:15 ছিল না 10 ছিল, কোনটা বলো তো? 8:15 ছিল তো? অ্যান্সারে কিন্তু কি ছিল? এই মানুষ, 8:05 ছিল না? তাই হবে, কেন বলছি দেখো, কেন বলছি দেখো, একটুখানি ঘোর পেচ করে দিয়েছে। দেখো, তার মানে দেখো 8:15 তো না, কারণ তুমি পৌঁছেছো, বলে দিচ্ছি বলে দিচ্ছি, বলছে 15 মিনিট তুমি আগে পৌঁছেছো, তুমি যখন 8:30 গিয়েছো, হুম, মঙ্গলবার সকাল 8:30, 15 মিনিট তুমি আগে পৌঁছে, হুম, সবাই স্থলে পৌঁছে দেখলাম 40 মিনিট দেরিতে এসে তার থেকে আধা ঘন্টা আগে পৌঁছেছি। তার মানে কি, সভাস্থলে যে মেন যে ব্যক্তি আসবে তার থেকে তুমি 40 মিনিট, বা সে আবার কি করেছে, পৌঁছে দেখলাম যে 40 মিনিট দেরিতে এসছে, একজন ব্যক্তি 40 মিনিট দেরিতে এসছে, তাহলে 40 মিনিট যদি দেরি হয়, 40 মিনিট যদি দেরি হয় ভালো করে বুঝবে, মানে 8:30 এসছে, আর এইদিকে কত হচ্ছে, 40 মিনিট দেরিতে এসে তার থেকে আধা ঘন্টা আগে, তুমি এর আধা ঘন্টা আগে চলে এসছো। তাহলে এই যদি আধা ঘন্টা আগে চলে আসো, ভালো করে বুঝো, তাহলে এখানে কত হয়ে যাবে, তাহলে তখন কত হয়ে যাবে বলো? এটা বুঝতে পারছে না, তাহলে কত হয়ে যাবে, 15 যোগ করে দাও, 8:45 করো এটাকে, সবাই স্থলে হলো, কত হয়ে গেল, মানে এ তো দেরিতে এসছে, এ তো 15 মিনিট আগে এসছে তাই না, এখানে আমার একটু ভুল করে লেখা হয়ে গেছে, 8:30 এসছে মানে 15 মিনিট আগে চলে এসছে। তার মানে এখানে আমরা যে হিসাবটা করেছি ভুলে গেছে না, আমাদের হিসাবটা তখন তোমাকে বললে না, তুমি 8:30 এসছো, তুমি 15 মিনিট আগে চলে এসছো, মানে কি নিশ্চয়ই সভাটা শুরু হবে কখন বলো, 8:45, ঠিক তোমার হিসাবে। কিন্তু একজন ব্যক্তি যে এসছে, মানে সভা শুরু হওয়ার জন্য যখন এসছে, তখন কি 40 মিনিট দেরিতে এসছে, 40 মিনিট 8:45 শুরু হলো, সভাটা শুরু হলো 8:45, কিন্তু সেই ব্যক্তি এসছে কটায়, 40 মিনিট দেরিতে, তাহলে অ্যাকচুয়াল টাইম কটায় ছিল, বিয়োগ করো, 8:05। তোমরা এখানে কেউ বললে না কেন যে দাদা 8:30 হয়েছে, আমি নাই স্কিপ করে গেছি, 8:30 সময় গেছে, 15 মিনিট আগে পৌঁছেছে, মানে কি এখনো 15 মিনিট বাকি সভাটা শুরু হতে, হিসাব মতো, ঠিক আছে, তাহলে 8:45 টাইম ছিল, তাহলে অ্যাকচুয়াল টাইম ছিল কটায়, 5টায়, কিন্তু শুরু হয়েছে কটায়, 45, ঠিক আছে।
তাই বলছে 40 মিনিট দেরিতে শুরু করেছে, এই যে 40 মিনিট দেরিতে এসে তার আধা ঘন্টা আগে পৌঁছেছে, তাই বলছে। বুঝতে পেরেছো? খুব মাথা ঠান্ডা করে করতে হবে। 7:35 করে তারপরে আবার আধা ঘন্টা অ্যাড করতে, একই বিষয়, একই বিষয়। এটা দুই ভাবেই করা যাবে, যেটা সুবিধা হয় সেটা করবে। 64 দাগ দেখো, যদি একটি দেশ 5 জানুয়ারি 2021 মঙ্গলবার তার বিজয় দিবস উদযাপন করে, তবে তারা একই দিনে তাদের বিজয় দিবস কখন উদযাপন করবে? একই দিনে মানে একই ক্যালেন্ডার চেয়েছে, বলো। ক বছর? 6 বছর। 27 কি করে করলে বলো? 26 তো হবে না, প্রথমে বললাম 26 হবে না, 27 তো হবে। কি করে করতে, কি, এটা ওইভাবে নয়, ওটা ওইভাবে করে নয়, এটা হচ্ছে কি, লিপিয়ার টিপার না এটা, সালটা একই ক্যালেন্ডার চেয়েছে তার মানে, বলছে একই দিনে, একই দিনে মানে কি, এই 5ই জানুয়ারি হবে আবার সেই দিনটাই হবে, তার মানে কি চেয়েছে, একই ক্যালেন্ডার চেয়েছে রে বাবা, শিখিয়েছিলাম মনে নেই? সালটাকে কত দিয়ে ভাগ করতে হয়? যা, সব ভুলে গেছি। হ্যাঁ, ভুলভাল বকবে না, এরকম ভাবে হয় না, কিন্তু এরপরে আরো বেশি থাকে রে বাবা, এরা সব ভুলে গেছে। তোমাদের আমি শেখাইনি যে 0 থাকলে, 1 থাকলে, 3 থাকলে আর কত, 2 থাকলে কত অ্যাড করতে হয়, শেখাইনি আমি তোমাদের? বলো, বলেছিলাম মনে আছে, যখন আবার লিপ ইয়ার কমন চলে আসলো তখন 40 অ্যাড করে দেবা, শেখাইনি? এইটাই খুব খারাপ জিনিস তোমাদের, জানো তো, ভীষণ খারাপ লাগলো এটা। এটার অ্যান্সার হয় 32, 2032। যাই হোক, কেন হলো জানি না, কিন্তু তোমরা এটা, আমার ওই ভিডিও দেওয়া আছে, দেখবা, ঠিক আছে? দেখবো ওই ক্যালেন্ডারের ভিডিও দেওয়া আছে, কেন হয় সেটা ভালো করে একটু দেখে নেবো, লিঙ্ক দিয়ে দেবো দরকার হয়। কিন্তু এগুলো খুব খারাপ লাগলো, জানো তো, এর আগে আমি করিয়েছি, তোমরা প্র্যাকটিস করো না কেন? চারটেই তো কথা বলেছিলাম এখানে, যে কি, যে সালটা তাকে 4 দিয়ে ভাগ করতে হয়, আরে ভাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এরকম টাইপ এসছে পরীক্ষায়, এখানে জাস্ট ঘুরিয়ে দিয়েছে। মনে আছে 2012 সাল অ্যান্সার ছিল, 1984 এসছিল না, এখানে শূন্য এসছিল, শূন্য আসলে কটা যোগ করতে হয় বলো? 28 যোগ করতে হয়, 28 যোগ করলে কত হয়, 28 যোগ করলে কত হয়, 2012 হয়। সব ভুলে যায় এরা। এক আসলে এক, অপশন এ দিয়েছে, তাহলে ঠিকই আছে। 21 আছে, 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকছে, 1 থাকছে। 1 আর 3 থাকলে সম্ভবত, ঠিক আছে, খেয়াল আমার মনে নেই, একটু দেখে নেবা। 1 আর 3 বা 2, না 1 আর 3ই সম্ভবত, থাকলে 6 8 করতে হয়, আর একটা 2 থাকলে 11 অ্যাড করতে হয়, আর যদি 0 থাকে তখন কত অ্যাড করলাম একটু আগে, 28 যোগ করতে হয়, যদি লিপিয়ার, তাও 28 যোগ করার পরে যদি লিপিয়ার না আসে তাহলে আবার কি করতে হয়, 40 যোগ করতে হয় তখন, সব শিখিয়েছি। যাই হোক, দেখে নিও, আর কি বলবো। তারপরে দেখো, কিছু শিক্ষক ছাত্র, সব ছাত্র মেয়ে, উপসংহার সকল শিক্ষক মেয়ে, তাহলে কি, কিছু শিক্ষক, টিচার টি লিখলাম, ছাত্র,
কিছু শিক্ষক নাকি ছাত্র, কিছু শিক্ষক ছাত্রদের মধ্যে স্টুডেন্ট হয়ে যাচ্ছে নাকি। আবার সব ছাত্র মেয়ে, মানে পুরোটাই মেয়ে, আবার গার্লস জি লিখলাম, স্টুডেন্ট এস লিখিস, ঠিক আছে। তাহলে সকল শিক্ষক মেয়ে, অবশ্যই সকল শিক্ষক এরকম মেয়ের মধ্যে পড়ে যাচ্ছে, সকল শিক্ষক মেয়ে, এটা সঠিক। কিছু মেয়ে শিক্ষক, কিছু মেয়ে শিক্ষক, হ্যাঁ কিছু শিক্ষক, কিছু মেয়ে তো শিক্ষক পড়ছে, অবশ্যই ঠিক। কিছু মেয়ে, কারণ মেয়ের মধ্যেই কিন্তু শিক্ষক আছে, তাহলে কিছু মেয়ে, টোটাল গার্লস যদি হয় তার ভিতরে কিছু টিচার আছে, তাহলে এটাও সঠিক। কিছু মেয়ে আবার ছাত্র, কিছু মেয়ে ছাত্র, এটাও সঠিক, তিনটেই হবে, ঠিক আছে। অপশন বি হবে অ্যান্সার। কিছু শিক্ষক ছাত্র, হ্যাঁ তাই তো। আচ্ছা 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 আচ্ছা। কিছু শিক্ষক, কিছু টিচার হয় ছাত্র, হ্যাঁ না ঠিক বলেছে, ও ঠিক বলেছে, এমন হবে, হ্যাঁ এটা এমনই হবে। কিছু শিক্ষক হয় ছাত্র, হ্যাঁ সম্পূর্ণ না, এটা ও ঠিক বলেছে। এখানে তো বলেনি যে সব শিক্ষক ছাত্র, ঠিক বলেছো, গুড। কিছু শিক্ষক হয় ছাত্র, সব ছাত্র মেয়ে, এইখানটা আসছে, এই সব ছাত্র, এই কথা, গুড। সব ছাত্র হচ্ছে মেয়ে, সব ছাত্র মেয়ে। এইবার আসো, সকল শিক্ষক মেয়ে, না সকল শিক্ষক মেয়ের ভিতরে কিন্তু পড়ছে না, ঠিক আছে। সকল শিক্ষক মেয়ের ভিতরে পড়ছে না, তাহলে এটা হবে না। এই যে সকল শিক্ষক কি মেয়ের ভিতরে পড়লো, লাল কালি দিয়ে না। কিছু মেয়ে শিক্ষক, হ্যাঁ এই যে এইটুকু, কিছু মেয়ে কিন্তু শিক্ষকের মধ্যে পড়ে গেল, এটা সঠিক। কিছু মেয়ে আবার ছাত্র, এটা প্রথমে বলেই দিই, কিছু শিক্ষক ছাত্র, আর কিছু মেয়ে ছাত্রতেও আছে এই যে এই অঙ্কটা। তাহলে কেবলমাত্র ও আবার পরে রয়েছে, শিক্ষার্থীরা সবাই শিক্ষক, শিক্ষার্থীরা সবাই শিক্ষক, না তাও না। তাহলে 2 আর 3 ফলো করছি, কোন অপশন আছে দেখো তো, এমা, কিন্তু অ্যান্সার কি ছিল, সি ছিল, এটা 3 হবে, হ্যাঁ সি ছিল, এটাই হবে answer, ঠিক আছে। পোস্ট অফিসে আছে, স্কুলে দেখো পোস্ট অফিস আছে, পোস্ট অফিস আছে স্কুলের পূর্ব দিকে, কিন্তু বাড়ি আছে স্কুলের দক্ষিণে। তাহলে পোস্ট অফিস, এই যদি আমার পয়েন্ট হয়, সেখান থেকে পোস্ট অফিস আছে স্কুলের পূর্ব দিকে, এগুলো ভালো, কিন্তু কিন্তু বাড়ি আছে স্কুলের দক্ষিণ দিকে, মেন পয়েন্ট কি আছে, স্কুল আছে, এখানে আছে কি স্কুল, শর্টকাট লিখছি তোমাদের SMS এর ভাষার মতো, SCL, স্কুল। এই আছে স্কুল, পোস্ট অফিস আছে স্কুলের পূর্ব দিকে, তাহলে এর পূর্ব দিক এইটা, পোস্ট অফিস পিও লিখলাম, এখানে আছে পোস্ট অফিস, কিন্তু বাড়ি আছে স্কুলের দক্ষিণ দিকে, তাহলে বাড়ি আছে এখানে, হোম আছে এইদিকে, হোম লিখলাম এইদিকে। আচ্ছা, বাজার আছে পোস্ট অফিসের উত্তরে, এই পোস্ট অফিসের উত্তরে মানে বাজার, মার্কেট, মার্কেট আছে এই সাইডে, পোস্ট অফিসের উত্তরে, বেশ। যদি বাজার আছে পোস্ট অফিসের উত্তরে, বেশ। যদি বাজার থেকে পোস্ট অফিসের দূরত্ব, বাড়ি থেকে স্কুলের দূরত্ব সমান হয়, মানে এই যে পথটা, আর কি বলেছে, বাজার আছে পোস্ট অফিসের উত্তরে, যদি বাজার থেকে পোস্ট অফিসের দূরত্ব, মানে এইটা আর এইটা সেম দূরত্ব, সেম দূরত্ব। আচ্ছা, বাড়ি থেকে স্কুলের দূরত্ব, এই বাড়ি থেকে আবার স্কুলের দূরত্ব, মানে এইটাই ঠিকই আছে। এই বাজার থেকে পোস্ট অফিস, বেশ, অফিসের অফিসের উত্তরে, তাহলে বাজার থেকে পোস্ট অফিস দূরত্ব আর বাড়ি থেকে স্কুলের দূরত্ব, বেশ এইটা ঠিক আছে। তবে স্কুলের, স্কুল এর কোন দিকে বাজার, তো বোঝাই যাচ্ছে কোন দিকে এটা স্কুলে, হুম, এটাই আছে। নেক্সট, কোন সাংঘাত, এই তো বলো, এই তো আগেরটাই দেখছি, বলো প্রিভিয়াস এর কোশ্চেন। ঠিক আছে, বোঝালে ওখানে কোন সংখ্যাটি ব্রাইট, তো ব্রাইট কে খোঁজো, দেখ একটাই ব্রাইট আছে, তো ব্রাইট যখন একটাই আছে, তাহলে আমাকে লিটিল আর বয়ের মানটা পেয়ে গেলে ব্রাইটটা, মানে লিটিল আর বয়ের মানটা আউট করে দেবো, তাই না। যে আগে লিটিল খোঁজো, তাহলে এইখানে লিটিল কমন, এইখানে লিটিল কমন, তাহলে মান মান কি কমন আছে, এখানেও 3 কমন, এখানেও 3 কমন, তাই না, আগে মানগুলো দেওয়া আছে।
বেশ, এর বয়টাকে কেটে দিলে পড়ে থাকবে ব্রাইটটা, তাহলে বয় এখানেও কমন আছে আর বয় এইখানেও কমন আছে। তাহলে এইখানেও দুই কমন, সরি দুই না এক, সরি সরি, এখানেও এক কমন, বয়ে এখানে এক কমন, তাহলে পড়ে রইলো কি দুই। তাহলে ব্রাইট মানে কি হয়ে গেল, দুই এলো না। নেক্সট, প্রচুর প্র্যাকটিস করতে হবে তোমাদের, বুঝলে? আমি তো প্র্যাকটিস করি না, তোমাদের যা করাই তাই। তারপরে দেখো, একটি ঘড়িতে এত বাজলে, এটাও বলো ডিগ্রি কত হবে, কি বলেছিলাম মনে আছে তো তোমাদের? কত সোজা, 30 মানে এখানে ধরে নাও, আর 9 যদি এরকম হয়, তো দেখো এই দিকে যখন এগিয়ে আসলো তখন ঘড়িতে এই দিকে এগিয়ে যাবে, তাই না? এটা মাথায় রাখবো। তো গ্যাপ কত, এখানে 6 এখানে 9, তো কয় ঘর গ্যাপ, 3, প্রত্যেক ঘর হচ্ছে 30 করে, 3 30 90। এবার দেখো আধা ঘন্টা যখন এগিয়ে গেছে তখন তো অর্ধেক এগিয়ে যাবে না ঘন্টা কাটাটা, তাহলে এই মিনিটের অর্ধেক প্লাস 15 করে দাও, তাহলে কত হবে? 105, অপশন সি। আর যারা সূত্র ধরে করো করতে পারো, নো টেনশন, আমি করাই না সূত্র ধরে। নেক্সট, যদি লেস দ্যান দ্বারা মাইনাস, গ্রেটার দ্যান দ্বারা প্লাস, প্লাস দ্বারা ভাগ, হ্যাশ দ্বারা গুণ, মাইনাস দ্বারা সমান সমান এই দ্বারা বোঝানো হয়, তাহলে নিম্নলিখিত থেকে কোন বিবৃতি চয়ন করো। শুধু সঠিক কোনটা সেটা করবা, আমি দেখছি না এটা কি আছে। তবে তবে তোমাদের একটা জিনিস একটু চুটকুলা বুদ্ধি শিখিয়ে দিই, প্লাস মানে ভাগ, কোনটা ভাগ যাচ্ছে সেটা দেখে নেবা, ঠিক আছে? তাহলে এইটা একটা দেখতে পারো আগে, ভাগ দেওয়ার সম্ভাবনা আছে। আরটা প্লাস, এটাও সবকটাই ভাগ দেওয়ার সম্ভাবনা, সবকটাই দেখো ভাগ, সবগুলোই যাচ্ছে, ওরা খুব বুদ্ধিমান আছে। তো 7 সাথে এখানে দেখো 7 যদি হয়, তো এখানে এটা মানে হচ্ছে বিয়োগ, তো এখানে যদি 1, 9 থেকে একবার দিলে তো 6 হবে না, তাহলে এটা হবে না, মুখোমুখি করা যায়। তো এখানে যদি ভাগ দেওয়া হয় 1 আসবে, তো এই মানে হচ্ছে যোগ, তাই তো 1 আর 9 10, তো তাও 9 আসবে না, আসছে, আসবে না, তাহলে এটাও হবে না। তারপরে যোগ মানে যদি এখানে আমার ধরা হয় তাহলে এখানে 2 আসছে, তাই না? 2 আসছে, আর এই চিহ্ন মানে বিয়োগ, 7-এর থেকে 2 এখানে যোগ করো 7, এটা এইটা মানে তো যোগ দিয়েছে, 7 আছে 14, 14 থেকে যদি 2 বাদ দিই কত হয়, 12 হচ্ছে না? তাই এটাও কিন্তু হচ্ছে না, 7 আছে 14, এটা মানে মাইনাস, তাহলে এটাও আসছে না। সি বলছিল আউট, দেখা যাক তাহলে। সি থাকলে ভুল হবে, তা কি করে সি সম্ভব, এইটা মানে তো যোগ, এটা মানে তো যোগ, 7 আছে 14, হুম, আর এটা মানে তো ভাগ, তাহলে ভাগ করলে কত হবে, 2 হবে। আর এই যে মাঝখানে চিহ্নটা মানে তো বিয়োগ, তাহলে 12 হচ্ছে না, তো এখানে তো 14 কি, তাহলে এখানে তো সমান, ও সরি সরি, এবার এখানে দেখো কি বলছে, সমান সমান মানে কি, গ্রেটার দেন, না 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 ঠিকই আছে, সমান সমান দ্বারা গ্রেটার দেন বোঝানো হয়, হ্যাঁ এটা সঠিক, তো সি আনসার। এখানে যে আমরা সমান সমান মানে কিন্তু আলাদা আছে, বইটা খেয়াল করা হয়নি, ঠিকই আছে, তাহলে 12 থেকে 14 বড় না, সমান সমান তো মান দিয়েছে এখানে, ভালো তো কোয়ালিটি দিয়েছে, বুঝলে? হুম হুম হুম। এই এই সমান সমান মানে কি, এই চিহ্ন সমান সমান যেখানে আছে এই চিহ্ন দিয়ে নেবা প্রথমে, তাহলে আর ভুল হবে না। যেখানে সমান সমান আছে এই চিহ্নটা দিয়ে নেবা, তাহলে তখন আর ভুল হবে না, দেখবা। হুম, তাহলে সুবিধা হয়ে যাবে। এইবার দেখো করো, তো দেখো এই মানটা ছোট, এই মানটা তখন কি এখানে দেখো, এইবার হয়ে যাবে দেখো, ঠিক আছে? দেখো যদি নির্দিষ্ট করে রোম হয় 44, আচ্ছা এই পৃথিবী যদি এত হয়, তাহলে কত হবে? তো দেখা যাক কি বলতে চাইছে এরা, যোগ টোগ করো। আর এর ভ্যালু কত হচ্ছে, 18, 18 আর 15 কত হয়, 33, 33 আর এখানে কত, 5 হবে, 14, 14 কত আসছে, 37 হচ্ছে এখানে, তাই তো? এটা যোগ করে কত আসছে, বলো? 8, 13 আর 16 যোগ করলে কত হয়, 37। তাহলে এইটা না, উল্টো আট করে দেখো, আর এর উল্টো কত হয়,
আর এর উল্টো 9, ওর উল্টো কত? 12, এর উল্টো 26। বেশি, এটা আরো বেশি যাচ্ছে নাকি? এটা আরো বেশি যাচ্ছে। এম এর উল্টো 14, তাহলে 14 আর এটা কত হচ্ছে? 14 আর 26-এ 40। 40 আর এখানে কত? কত হচ্ছে? 61, তো আরো হচ্ছে না। তাহলে কি হবে আসলে এটা? আরটা দেখা যাক কি হয়। আর এর ভ্যালু কত? 18। দেখো কোনো উপায়ে কিভাবে আসছে এটা, তোমরা একটু চেষ্টা করো। ভ্যালু লিখি +3 -3 করলে আসছে। এম এর ভ্যালু কত আছে? 13। +3 -3 মানে বুঝলাম না। এটা 21। আচ্ছা, 47 -3 করলাম, আর এইচ এম পি কত আসছে? 37। এভাবে হয় নাকি? এখানে প্লাস। এবার এবার দাঁড়াও দেখি আসে কিনা দেখি। এইটা টোটাল যোগ করো, কত হচ্ছে দেখো তো। দেখছি। টোটাল যোগ করো, কত হচ্ছে? 2 + 15 কত হচ্ছে? 36। তাহলে 36 -3 করতে হবে। একবার -3, একবার -6, এইভাবে তো হয় না এগুলো, ঠিক আছে। -3 করেছে +6, এর দুটো অপশনই দেওয়া আছে। কি করে বুঝবা তুমি? অন্য অন্য অন্যভাবে ভাবো দেখি। অপশন বি, তাহলে -3 করছে। একবার -3, একবার +6, কিন্তু এইভাবে হয় না জানো তো। কিন্তু এইভাবে হয় না, যেভাবে এরা করেছে, যেটা ওই যেভাবে বলে এইভাবেই করেছে অ্যাকচুয়ালি। তাছাড়া কোনো পদ্ধতি করেছে কিনা তোমরা খেয়াল করে দেখো তো। আর ও 18, আর এদিকে ছিল কত? 15। ওই সিস্টেমে, ওটা ওই সিস্টেমে কিন্তু আসলো, তাছাড়া ওটা দেখার চেষ্টা করছি, কিন্তু অ্যাকচুয়াল তো এভাবে হয় না। এটা যোগ করলে 33 আসে, তাই না? আর এদিকে এ আর এম কত হয়? 14 আসে। উম, 7 4 11, তাও আসছে না। তো ওইভাবেই করেছে হয়তো, ঠিক আছে, অন্য কোনো পন্থা তো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তাছাড়া তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। তারপরে দেখো, 22 কে লিখেছে, এটা তো, এটা কথা হয় বলো। এটা সোজা আছে, বলো। বলো। এস, হুম, এটা কি করেছে? স্কোয়ার করে 2 দিয়ে ভাগ। 22-এর স্কোয়ার 484, 2 দিয়ে ভাগ করলে 242। 18 স্কোয়ার কত? 324, 2 দিয়ে ভাগ করলে 162। অপশন। তারপরটা, এটা বলো। এটাও সোজা আছে, বলো। করেছিলাম এটা আমি। হুম হুম, 94 আর 82 যোগ করে 4 দিয়ে ভাগ। তাহলে এটা কোনটায় আছে এমন? কি করে বুঝবা? দেখো, একটা সিম্পল লজিক শিখে নাও। এইভাবে এবার দেখো, 8 আর 6 14, 4কে যদি ভাগ করা হয় 1 আসতে হবে মিডিলে, তাই না? এ ওভার 4 তো, 8 আর 6 14,
4 কে ভাগ করলে 1 আসতে হবে, তাহলে ওটা আসছে না। হ্যাঁ, না না ওটা হবে না, এটা কারণ আছে। সব কটা দেখতে হবে, যখন আসবে তখন আবার দেখতে হবে। এখান দেখো আবার কি, 8 8 8 8 16, মানে যা দেখছি, যেগুলো মানে একদমই হবে না সেগুলোকে ক্লিয়ার করতে হবে। মানে 4 দিয়ে ভাগ করলে 16 যদি আসে, সেক্ষেত্রে এটা আসবে না। ঠিক আছে, সেইটা আমি খেয়াল করার চেষ্টা করছি। এবার এখানে দেখো 4 আর 2 6, 6 মানে কি, এখানে আমি 16, এরপরে তো কোনো মান থাকতে পারে, পারে না? যদি 16 হয় এখানে, তখন তো চাঁদে যাবে, যাবে না? এটাও তাই যাবে, ওই জন্য যোগ করো, অত অত আমার এ দেখার দরকার নেই, বাবা যোগ করো ওর থেকে, বুঝলে? ওতে যোগ করো। য- কোনটা আসছে অপশন? এটাই অ্যান্সার তাহলে। ঠিক আছে, আর একটা পন্থা তোমাদের কি দেখতে পাচ্ছি। হুম হুম হুম, ঠিক আছে, নেক্সট। যাই হোক, যোগ করে 4 দিয়ে ভাগ, সিস্টেম এটা, হ্যাঁ। বিবৃতি দেখো, সমস্ত বাছ হলো বাড়ি। দেখো বাইশ যদি কোনো কিছু বলে দেবে, হ্যাঁ? সমস্ত বাছই বাড়ি, তার মানে কি বাছগুলো, এইটা কিন্তু সমস্ত বলেছে, আর সমস্ত বাছই বাড়ির মধ্যে পড়ে যাচ্ছে। সমস্ত বাছই হোম, বাড়ি। কিছু বাড়ি হ্রদ হলো, তাহলে কিছু বাড়ি হ্রদ, বলে দিচ্ছে কিছু বাড়ি লেক বা হ্রদ। বেশ, তাহলে কিছু বাছ হলো হ্রদ, এটা কিন্তু হতেও পারে নাও পারে, এখানে বলে দেওয়া নেই, তো এটা আমাদের যেটা বলে দেওয়া নেই সেটা আমরা দেখতে যাবো না। কিছু হ্রদ হলো বাস, এরকম কথা কোনো বলে, বাস আর হ্রদের কোনো সম্পর্কই দেয়নি এখানে, তাহলে আমরা সেটা দেখতে যাবো না। কিছু হ্রদ হলো বাড়ি, সেটা তো বলেই দিয়েছে, কিছু বাড়ি হলো হ্রদ, তারপর নিশ্চয়ই কিছু হ্রদ হলো বাড়ি, কিছু তো বলেই দিয়েছে, তাই না? কিছু বাড়ি হলো বাস, অবশ্যই কিছু বাড়ি বাসের মধ্যে পড়ছে, এটাও সঠিক, তাহলে কোনটা অ্যান্সার হবে? 3 আর 4 সত্য, অপশন আসতো 3 4 সত্য, হ্যাঁ, অপশন ডি অ্যান্সার। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা তো সোজা, এটা দেয়াল ঘড়ি তো, এটা কটা বাজে দেখে নাও, এটা 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 মানে কটা বাজে? 7:30 উল্টো করলে কত হবে? 12টা 11টা, 60টাকে বাদ দাও 7:30টাকে। 4:30 কোনটায় আছে? 4:30 কোনটায় আছে? 4:30, 4:30 কোনটায় আছে? ডি নম্বরে, এটা অ্যান্সার হয়ে যাবে। জাস্ট তোমাকে মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য দেয়াল ঘড়িটা দিয়ে দিয়েছি। সিরিজটি সম্পূর্ণ করো, পদার্থ দাগ বলো। 88 22 25। দেখো তার মানে কি করছে সিস্টেমটা, 88 থেকে 22 কিভাবে আসতে পারে, তোমার একটু ভাববা যে 88 থেকে 22 কিভাবে আসতে পারে। তুমি বললে যে কি 4 দিয়ে ভাগ হবে, তাহলে দেখা 25 কিভাবে আসতে পারে, যে দাদা +3 করছে, তারপরে দেখো 5 আসছে, কত ভাগ হচ্ছে, তার মানে 5 হয়েছে, তারপর আর 9 হয়েছে, কত যোগ হলো, মানে এক করে বাড়ছে, তাই না? একটা স্টেপ করে একটা করে বাড়ছে, তারপরে দেখো কত হচ্ছে, তাহলে ভাগ 6 করতে হবে। এবার দেখো এখানে কত 4, তো এখানে 5 ভাগ করেছিলাম, এবারে যোগ করেছি, এরপরটা কি পালা, ভাগের পালা। কাকে ভাগ করব? 9 কে। কয় দিয়ে ভাগ করব? 5 ছিল, 6 দিয়ে ভাগ করবো, 6 দিয়ে ভাগ করলে কত হয়? 3 3 কে 9, 3/2, 3/2। এবার কার পালা? এটা তো ভাগ 6, এবার কিন্তু 4 যোগ ছিল, এবার যোগ করো কত? 5 করবো, কারণ এবার যোগের পালা, একটা বাদে একটা, তাহলে কত হবে? 5 2 10 আর 3 13, 13/2, অপশন ডি। খুব সুন্দর রিজনিং, খুব ভালো সেট ছিল রিজনিং এগুলো। যাই হোক,
ইংলিশ চলে আসো। এরর দিয়েছে ইংলিশ একটা, মোটামুটি কি এরর, অ্যাজ আই ওয়াজ লিভিং ফর দিল্লি। দেখো তোমরা মানেটা বুঝলেই বুঝতে পারো, বলছে যেহেতু আমি দিল্লির উদ্দেশ্যে বেরিয়েছিলাম, হি আস্কড মি whether I could buy a tape recorder for him। দেখো একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা কোন টেন্সে রয়েছে,